হ্যালো। হ্যাঁ। হ্যাঁ, স্যার আমার ওই আগের ক্লাসে ক্রিয়েশন অফ অ্যাডামের একটা ব্যাপার নিয়ে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। স্যার ওই ছবিটার মধ্যে ওই অ্যাডামের নিচে একটা হাত দেখা যায়, মানে একটা হাতের মতো অংশ। তো ওটা বেসিক্যালি কি মেনশন, মানে কি মিন করে ওই হাতটা দিয়ে? মানে অ্যাডামের পায়ের নিচেই হাতটা কালো করে। আচ্ছা, দাঁড়ান দেখছি। আমার মনে হয় সিলিং এর কথা বলছেন কিনা জানি না। আহ, ওই সিলিং দ্য এ ক্রিয়েশন। সিলিং এ হচ্ছে প্রচুর। না, সিলিং এর কথা বলি নাই, দ্য ক্রিয়েশন অফ অ্যাডামে অ্যাডামের থাইয়ের নিচেই হলো হাতটা আছে, আচ্ছা, জাস্ট আমি একটু একটা হাত। স্যার, এটা হচ্ছে লাগে সিস্টিন চ্যাপেলের যে ছবিগুলা ছিল স্যার, এটা অন্য একটা ছবির হাত এই এখানে চলে এসছে। ও হতে পারে। স্যার, সিস্টিন চ্যাপেলের ছাদের ও আচ্ছা, জুম আউট করে এটা ছবিটা পায়ের দেখুন। নিচে, পায়ের নিচে যে হাতের যে বিষয়টা, বেসিক্যালি আমি আপনাদের বলেছিলাম যে টোটাল 8টা ছবি মতো ও হচ্ছে স্লটে ভাগ করা, বাট প্রতিটা সিলিং এর যেই অংশগুলো, মানে ফ্রেমগুলো, যেই মেন ইমেজটা আছে, ইমেজটা হচ্ছে কনসেপচুয়ালি ক্রিয়েট করা, মানে
প্রতিটা জিনিসে কনসেপচুয়ালি ক্রিয়েট করা, কিন্তু অনেক সময় আমরা কি করি যখন ডিজাইন করি তখন অনেক সময় ভিট থাকে, তাই না? মানে ভীমবার যেটাকে বলে, মানে আপনার একটা বিল্ডিং এর আগে যখন, এখন তো একটু সিলিং গুলো একদম কনসেল সিলিং যেটা যেভাবে করে সেভাবে ক্রিয়েট করা হচ্ছে, কিন্তু আগে কি করতো, টানা ভীম টানতো, ভীম গুলো টেনে তারপরে হচ্ছে আপনার বিল্ডিং এর স্ট্রাকচারটা তৈরি করতো। তো এই বিমের দাগগুলো দেখবেন পুরোনো বিল্ডিং এ বিম গুলো দেখা যায়, এখন যেমন দেখা যায় না, এখন অনেক আধুনিক হয়ে গেছে। তো এই বিমগুলোকেও বেসিক্যালি এই স্ট্রাকচারাল দিক থেকে কাজে লাগানো হতো। তো কিরকম করে কাজে লাগাতো, ওয়ান্স কাইন্ড অফ যেটা হয় ফ্রেম, ফ্রেমের বাইরে যে ডেকোরেশন গুলো থাকতো, ঠিক ওই আপনার বাইবেলের যে মিথোলজিক্যাল পার্টের যে কিছু অংশ বা অ্যাঞ্জেল বা কোনো কিছু দিয়ে সেগুলোকে আবার ডেকোরেট করা হতো। তো সেটা আসলে কোনো সাবজেক্টের মানে ক্রিয়েশন অফ অ্যাডামের যে মেইন থিম, সেটাকে আসলে খুব বেশি মাত্রায় ওটার সাথে কোনো রিলেশন নেই। বাট সিস্টেম চ্যাপেলের সাথে একটা রিলেশন আছে। সিস্টেম চ্যাপেলের পুরো ছবিগুলোই আপনাদের যেগুলো দেওয়া মানে বলা হয়েছিল যে ক্রিয়েশন অফ অ্যাডাম, ক্রিয়েশন অফ ইভ, বা লাইট অ্যান্ড ডার্কনেস ব্যাপারগুলো যেটা ছিল, সেপারেশন অফ লাইট অ্যান্ড ডার্কনেস এর যে ব্যাপারটা, সেই ব্যাপারগুলো এটা ছিল হচ্ছে দ্য ফ্লাড। তো ব্যাপারগুলো যেরকম হয় যে প্রতিটা ছবিকে আলাদা আলাদা করে, মানে গুরুত্বপূর্ণ ছবিগুলো যেহেতু একটু শিক্ষণীয় ব্যাপার ছিল, গুরুত্বপূর্ণ ব্যাপারগুলোকে নিয়ে আসলে আলোচনা করা হতো। আদার্স অন্যান্য জায়গাগুলো আসলে তেমন একটা কিছু না, মানে বলা যায় যে সাবজেক্টের গত দিক থেকে যে সাবজেক্ট গুলো ছিল সেগুলোকে, মানে 8টা যে সাবজেক্ট গুলো ছিল, 8টা কি 9টা, সেগুলোকে এমফেসাইজ করা হতো। আর বাদ বাকিগুলো আসলে ডেকোরেশনাল একটা পার্ট। আমি ইমেজটা দেখলাম পরে, বাট সেগুলো হচ্ছে যে সিলিং গুলোকে বেসিক্যালি কাজে লাগানো, অন্য কোনো ব্যাপার জি নেই। বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা আজকে একটা ছবি নিয়ে বা ইয়ে নিয়ে আলোচনা করি। আপনার নাম শুনছেন কিনা, আর্টিস্টের নাম হচ্ছে জ্যান ভ্যান আইক। মানে আমি যার কথা আগে বলেছিলাম, আর্লি রেনেস থেকে হাই রেনেসের দিকে আমরা কিন্তু বেসিক্যালি ঢুকছি। ইতালি রেনেসাটা কিন্তু বেসিক্যালি হাই রেনেসার কথাগুলো বলছি। লিওনার্দো দা ভিঞ্চি বা মাইকেল অ্যাঞ্জেলো, এগুলো সব আর্টিস্টরা বা রাফায়েলের মতো আর্টিস্টরা সব হচ্ছে আপনার হাই রেনেসার আর্টিস্ট। তো জন ভ্যান আইক ঠিক একই রকমেরই আর্টিস্ট, হাই রেনেসার, কিন্তু ওনার সাবজেক্টগত ম্যাটারটা পুরোপুরি আরো আধুনিক, বা বলা যায় ধর্মের যে বাহিরে এসে যে কাজ করা বা ধর্মভিত্তিক ব্যাপারটা বেসিক্যালি তার কাজের মধ্যে তেমন একটা পাওয়া যায় না, খুব কম মানে পাওয়া যায় হয়তো, বা ছিটে ফোটা টাইপের, যেরকম মানে মূল যে বিষয়টা বা মূল যে সাবজেক্টের যে মাইথোলজিক্যাল পার্ট যেগুলো ছিল, তার থেকে এখন সাধারণ জীবনযাপনের যে ব্যাপারগুলো আসছে সেগুলো কিন্তু অলমোস্ট ওই ধরনের একটু ছবি আঁকা হচ্ছে। আমরা যেমন দেখেছি মেডিচি ফ্যামিলি যেরকম হচ্ছে পেট্রোনাইজ করতো, যার কারণে বেশিরভাগ ছবিগুলো ধর্মভিত্তিক হলো, মেডিচি ফ্যামিলির কিছু ছবি কিন্তু পাওয়া যায়, মানে ফ্যামিলি সংরক্ষিত ছবি বলা যায়, সেগুলো পাওয়া যায়, বা ফ্যামিলি ব্যক্তিগত ছবি আকার একটা বিশেষ ভাবে একটা কদর ক্রিয়েট করা হয়েছে, বা কদরগুলো মানে লক্ষ্য করা যায়। তো সেই দিক থেকে যদি আমরা এই সময়টাকে যদি ইয়ে করি, এই মিডিভেল পিরিয়ডটাকে যদি আমরা খেয়াল করি, তাহলে দেখবেন দুটো শ্রেণী এখানে সবচেয়ে বেশি দেখা যায়। একটা হচ্ছে মার্চেন্টেজার, আর একটা হচ্ছে ওয়ার্কিং পিপল। এই দুটা শ্রেণী মানে দেখবেন একটা ধনী জায়গাতে যেটা হয়
ধনী একটা মানে গুলশান এরিয়াতে যখন আমরা চিন্তা করি যে খুব পর্শ এরিয়া, কিন্তু তার বিপরীতে দেখবেন মিডল ক্লাস ফ্যামিলিতে আমার এটা দেখা যায় না, তার বিপরীতে কিন্তু বেসিক্যালি দেখা যায় হচ্ছে দরিদ্র শ্রেণীর একটা বা একদম নিম্ন আয়ের যারা, তাদেরকে কিন্তু ব্যাপারগুলো দেখা যায়, মানে বোম্বের মতো আর কি। তো টোটাল এই ব্যাপারগুলো বেসিক্যালি এই সময়টাতে চলছিল, যার কারণে দেখবেন প্রেক্ষাপটের দৃষ্টিকোণ থেকে ধর্মের ব্যাপারটা থেকে সবচেয়ে বেশি চলে আসে হচ্ছে যে মার্চেন্টেজাররা নিজেদেরকে রিপ্রেজেন্ট করার জন্য বা কোনো স্মৃতি বা কোনো কিছু উপলক্ষকে হিস্ট্রিক্যালি প্রতিস্থাপন করার জন্য একটা সংরক্ষণের বিষয় ক্রিয়েট করতো। এটা বলা যায় যে এক ধরনের সংরক্ষণ বা একটা মুহূর্ত। আমরা যখন একটা মুহূর্তকে দেখবেন যে কিছুদিন আগে, মানে একটু জাস্ট শেয়ার করি, কিছুদিন আগে একজন আসছে তার গার্লফ্রেন্ডের জন্মদিন, একটা পোর্ট্রেটের ছবি এঁকে দিতে হবে। তো এই যে ছবি আঁকার যে তখন মানে এই পোর্ট্রেট তার গার্লফ্রেন্ডকে ছবিটা দিবে, এটা আসলে কি ছবি দেওয়াটা আসলে বেসিক্যালি একটা উপলক্ষ মাত্র, মানে একটা হিস্ট্রির মতো ধরে রাখা যে এত সালে তোমাকে আমি এটা দিয়েছিলাম বা প্রথম তোমাকে এটা দিয়ে প্রপোজ করেছিলাম। এই ধরনের ব্যাপারগুলো কিন্তু বেসিক্যালি আপনি মানে এই দেখতে পাবেন বিভিন্ন পরিবার বা বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র ম্যাটার গুলোতে কিন্তু এটা দেখা যায়। তো আগেও কিন্তু হিস্ট্রিক্যালি হোক বা যেটা যে কালের ইতিহাসে হিস্ট্রিতে উঠে আসবে, তার থেকে বড় ব্যাপার হচ্ছে যে তারা সেটা জানতো না, মানে তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে যে না, আমার লাইফে এরকম একটা ঘটনা ঘটেছে, একটা জিনিস জয় করেছি, সেটাকে আমি স্মরণীয় করে রাখতে চাই, যেন ছবিটা দেখলেই আমার স্মরণ হয় বা আমার মনে পড়ে। তো ওই প্রেক্ষাপটের দিক থেকেই দেখবেন যে এই সময়টাতে ছবিগুলো ঠিক মানে চাহিদা যে ব্যাপারটা, সেটা কিন্তু তাদের মধ্যে এই ধরনের চাহিদাগুলো কিন্তু মানে আপনি পরিলক্ষিত করতে পারবেন যে ওরা দেখবেন যে ওরা এই ধরনের ছবিগুলো বেসিক্যালি আঁকতে শুরু করেছে। তো টোটাল এই ছবিটার নাম হচ্ছে জিওভেনি অ্যান্তোলোফিনি। মানে জিওভেনি একজনের, যাকে দেখতে পাচ্ছেন কালো পোশাক পরা, বেসিক্যালি ওনার নাম হচ্ছে জিওভেনি আর্নোফিলিনি, আর্নোফিলিনি, মানে উচ্চারণটা একটু কঠিন। উনি বেসিক্যালি ছিলেন হচ্ছে আপনার একজন মার্চেন্টেজার, কাপড়ের মার্চেন্টেজার বেসিক্যালি, মানে প্রধানত যে মানে পোশাক আশাকের যেই ব্যবসা ইউরোপে, সেটা একটা বলা যায় যে উনি একটা বড় একটা জায়গাতে, বেশ ভালো একটা জায়গাতে হোল্ড করতেন। তো এই ছবিটা বেসিক্যালি আঁকার পিছনে যে গল্পটা, মানে ছোট ছোট কিছু গল্প থাকে তো, মানে এই একটা পেইন্টিং এরও কিন্তু একটা পিছনে অনেক ধরনের ন্যারেটিভ গল্প থাকে। তো গল্পটা হচ্ছে এরকম যে ডান দিকে যাকে দেখতে পাচ্ছেন উনি তার হচ্ছে ওয়াইফ, নাম হচ্ছে কজলেনজা। তো এই ওয়াইফ বেসিক্যালি মানে উনি সন্তান হওয়ার সময় মারা গিয়েছিলেন। তো তার স্মৃতিকে ধরে রাখার জন্য এই পেইন্টিংটা, যেটা বলছিলাম যে কমিশন ওয়ার্কের মাধ্যমে উনি এটা সংরক্ষণ করেন। বাট জন ভ্যান আইক তার টেকনিক্যালি, মানে পেইন্টার যারা, মানে পেইন্টার যারা বলতে বুঝাচ্ছি, পেইন্টিং এ যারা মানে এখনো পর্যন্ত পেইন্টিং করেন, মানে সাংঘাতিক ভাবে জন ভ্যান আইকের যেই কালার টেকনিক প্লাস হচ্ছে ওনার যে ডেডিকেশন, একটা আলাদা একটা মাহাত্ম্য ক্রিয়েট করে, যেটা না বললেই না। কারণ সারা জীবনে আপনি দেখবেন যে জন ভ্যান আইক সবচেয়ে বেশি মাত্রায়, মানে বেশি মাত্রা বলতে কম মাত্রায় হচ্ছে ছবি এঁকেছেন 7 থেকে 8টা, যা গণার মতো, মানে পুরো মানে তার লাইফে, হোল লাইফে। এতে মানে এত পরিমাণ কম ছবি আঁকার পিছনে ব্যাপারটা হচ্ছে, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ডেডিকেশন। মানে উনি এক একটা ছবি এত পরিমাণ সময় দিয়ে এঁকেছেন, যেটা আনবিলিভেবল একটা ব্যাপার। এত পরিমাণ সময় সাধারণত পেইন্টাররা, মানে পেইন্টার যারা, তারা খুব দিতে চাইতেন না। কারণ চাইতেন না বলতে, এটা ডেডিকেশন সারাক্ষণ আসলে ধরে রাখার ব্যাপার না, মনের একটা ব্যাপার থাকে যে আপনি একটি কাজ কত সময় ধরে করবেন। তো ওনার এই ব্যাপারটা মানে সবচেয়ে বেশি মাত্রায়, জানবে নায়কের সবচেয়ে বেশি মাত্রায় যে এই ব্যাপারটা ছিল, এই গুণটা ওনার সবচেয়ে প্রবল ছিল, যে উনি ধৈর্য নিয়ে
অনেক দিন যাবত ছবি আঁকা, যে ধৈর্যটা কিন্তু আমাদের নেই বললেই চলে। যার কারণে যেটা হয় যে একটা ডিটেল একটা ব্যাপার দেখবেন যে কাপড় করেছে, কাপড়ের মধ্যে কিন্তু একটা ডিটেইলের ব্যাপার আছে। ডিটেইলের থেকে সবচেয়ে বড় ব্যাপার যে এই কাপড়টা যে এরকম, এটা যে একটা সিল্কের কাপড়, বা এটা যে সবুজ, বা এর যে একটা ন্যাচারাল কালারের যে বিষয়টা, সেটা কিন্তু এখানে সবচেয়ে বেশি মাত্রায় পাওয়া যায়। এবং এই ছবিটা যদি আপনি খুব মানে ডিটেইলি যদি দেখেন, কখনো যদি মিউজিয়াম বা ইয়েতে দেখার সুযোগ হয়, তাহলে খেয়াল করে দেখবেন, সরাসরি না দেখলে ছবিগুলো আসলে বোঝা যায় না। মানে মনে হবে যে উল যেরকম করে দিয়ে করা, মানে উলের যে টেক্সচার, সেই টেক্সচার গুলো পাওয়া যায়। মানে এত পরিমাণ ডেডিকেশন দিয়ে আর্টিস্ট কাজগুলো করেছে। তো মজার বিষয় হচ্ছে যে এই ছবিটাকে উনি আহ, যেভাবে চেয়েছেন ন্যারেটিভলি, সেটা হচ্ছে যে এমন একজন মহিলাকে রিপ্রেজেন্ট করতে হবে যে মহিলাটা দেখতে প্রেগনেন্ট কিন্তু প্রেগনেন্ট না। মানে দেখে আপনার কাছে পরিণত হবে প্রেগনেন্ট, কিন্তু বেসিক্যালি এটা একটা সিম্বল। মানে মেয়েদের ফার্টিলিটির একটা ব্যাপার, যার কারণে সবসময় দেখবেন যে একটু মানে যখন দাঁড়ায় বা কোনো কিছু করে এটা পেটের উপরে হাত দেয়। মানে দুটো দিকে সার্ভ করছে। একটা দিক হচ্ছে যে উনি প্রেগনেন্ট অবস্থায় মারা গেছেন, যার কারণে একটা স্মৃতি বহন করে। আর একটা দিক হচ্ছে যে এটা ওয়ান কাইন্ড অফ সিম্বলের জায়গাতেও রিপ্রেজেন্ট করছে। সিম্বলটা কি, যে ফার্টিলিটি ব্যাপারটা আসলে রিপ্রেজেন্ট করা। যার কারণে দেখবেন মানে আপনারা যখন কোচিং যখন করেছেন, জানি না যে ব্যাপারটা ছেলেদের পেট একরকম, মেয়েদের পেট আর একরকম। মানে ইটস লাইক তল পেটের যে মানে ধারণ করা, ইটস লাইক দেখবেন মোনালিসার ছবিতে মোনালিসা যে একটা মেয়ে হিসেবে রিপ্রেজেন্ট করা, এটা নিয়ে এতটা সংশয় ছিল। মানে কোনো কিছু রিপ্রেজেন্ট মানে ধারণ করার মতো ক্ষমতা রাখে, এই জন্য এটাও এমন একটা সিম্বল যেটা হচ্ছে ধারণ করার ক্ষমতা রাখে। মানে ফার্টিলিটির ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে যে যে কুকুর সামনের দিক দিয়ে দেখবেন যে পেট পালার একটা কিন্তু বিশাল বড় ব্যাপার ছিল। এগুলো কিন্তু এক ধরনের সিম্বল। কারণ কুকুরের সিম্বলটা বেসিক্যালি কি, কুকুর কিন্তু হচ্ছে কি আপনার প্রভুভক্ত, এবং মানে সব সময় তার পাশে থাকবে যতদিন পর্যন্ত মানে আহ, প্রভু আছে ততদিন পর্যন্ত কিন্তু তার সার্ভ করে যাবে। এটা একটা বিশাল বড় ব্যাপার। তো এই কুকুরটাকে রিপ্রেজেন্ট করাটা হচ্ছে যে একটা ভালো লাগার, মানে হাজবেন্ড এবং ওয়াইফকে, ওনারা দুজন হচ্ছে হাজবেন্ড ওয়াইফ, ওনারা রিপ্রেজেন্ট করছেন ওইভাবে যে আমরা সারা জীবন একজনের একে একজনের ব্যাপারে আবদ্ধ থাকবে, এই জন্য এই ব্যাপারটা দিয়েও রিপ্রেজেন্ট করা হয়। আবার অনেক সময় কুকুরকে বিপিরিয়ডে কুকুরকে বা এর পরবর্তীতে সেক্স সিম্বল হিসেবেও কিন্তু রিপ্রেজেন্ট করেছে। কিন্তু বেসিক্যালি কুকুরের সবচেয়ে বড় যেই সিম্বলিক যে ব্যাপারটা, সেটা হচ্ছে আপনার ভক্তি বা প্রভু ভক্তর যে ব্যাপারটা, মানে নিষ্ঠা দিয়ে থাকার যে ব্যাপারটা, সেটা মানে ছেড়ে না যাওয়া। তো এটা হচ্ছে আরেকটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে দেখেন এখানে আমরা যদি একটু ডিটেলে যাই, যদি খেয়াল করে দেখেন যে এই যে পোশাকের বা যেই মহিলার যেরকম পোশাকের যে টেক্সচারটা, সেটা বেসিক্যালি একটা ওই সময়টাতে ম্যারিড যারা, তাদেরকে এভাবে রিপ্রেজেন্ট করা হতো। যারা মাত্র সদ্য বিয়ে করেছে তাদেরকে এইভাবে সাজানো হতো বা রিপ্রেজেন্ট করা হতো ওরকম ভাবে। তো যার কারণে দেখবেন যে টোটাল স্টাইলের দিক থেকে এটা অন্যরকম একটা স্টাইল, যে স্টাইলটাকে রিপ্রেজেন্ট করার মতো একটা ব্যাপার। যেটা হচ্ছে যে আপনার, আমরা তো আগে জানতাম না যে বিবাহ, যেমন হিন্দু বিয়েতে বা মুসলিম বিয়েতে আমরা কিন্তু বুঝতে পারি ও এটা বর এবং কনে। ঠিক ইউরোপের দিকে এই বর এবং কনের যে বিষয়টা এইভাবে রিপ্রেজেন্ট করা হতো। তো এটা একটা সিম্বল যে কিরকম করে থাকবে কাপড়টা, কিরকম করে চুলের স্টাইলটা থাকবে, সেটা একটা বিশাল বড় ফ্যাক্ট। এবং খেয়াল করে যদি দেখেন যে চেহারার মধ্যে দিয়ে ফার্স্ট টাইম কেমন একটা মলিন একটা ভাব ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করা, মানে একটা
ঢুকলেই মনে হয় যে হাস্য উজ্জ্বলতার ব্যাপারটা খুব কম, মানে একটা গম্ভীর স্থবির টাইপের, যে জায়গাটাতে একটা রহস্য, একটা আনসার্টিনিটি সবকিছুর মধ্যে এর মধ্যে দিয়ে আসলে বেসিক্যালি দেখা যায়। আরেকটা মজার বিষয় হচ্ছে যে আগে যেমন আর্টিস্ট নিজেকে রিপ্রেজেন্ট করতো, এখন আর্টিস্ট নিজেকে রিপ্রেজেন্ট করে কিন্তু একটু ভিন্ন অ্যাঙ্গেলে রিপ্রেজেন্ট করে, যে সব না করে মানে রিপ্রেজেন্টের বিষয়টা একটু আলাদা। পিছনে পিছনে যে আয়নার মতোই ব্যাপারটা, সেটাতে দেখবেন যে এর রিফ্লেকশনটা পাওয়া যায়, দুজনে যে দাঁড়িয়েছে তার কিন্তু একটা রিফ্লেকশন পাওয়া যায়। এবং মানে রিফ্লেকশনের মধ্যে দিয়ে যদি আরেকটু ভালো করে যদি খেয়াল করা যায়, দেখবেন পিছনে একজন লোক দাঁড়িয়ে আছে, মানে তাদের দুজনকে দেখছে বা পেন্টিং করছে, এরকম একটা বিষয়। সেখানে দেখবেন যে আপনার ডিটেলটা পাওয়া, আচ্ছা যাই হোক, মানে টোটাল বিষয়টা যেটা বলছিলাম যে পিছনের দিকে যে মানে আপনার ছবিটা পাওয়া যায়, ইমেজটা যেটা পাওয়া যায়, সেটা হচ্ছে যে দুজন এদিকে ফিরে আছে রিফ্লেকশনের জায়গা থেকে, আরেকজন আর্টিস্ট বা আরেকজন কেউ দাঁড়িয়ে আছে যে পেন্টিং করছে। তো মানে ধারণা করা হয় জন ভ্যান আইক যেভাবে দেখছেন নিজেকে গ্লাসের মধ্যে দিয়ে, ঠিক সেভাবেই রিপ্রেজেন্ট করছেন। তো এটা একটা বিশাল বড় একটা ব্যাপার যে কি করে একজন আর্টিস্ট এত দিক থেকে আসলে চিন্তা করছেন চারপাশ থেকে, আর এত ছোট ছোট জায়গাগুলোকে নিয়ে কাজ করা। এই ফার্স্ট টাইম দেখবেন যে একটা আমরা যখন কাজ করি, মূল সাবজেক্ট যেটা, সেই সাবজেক্টের উপরে আসলে নজর দেয়, কিন্তু ছোট ছোট যে বিষয়গুলোর উপরে যে নজর দেওয়ার যে বিষয়টা, সেটা কিন্তু এত বেশি পাওয়া যায় না। কিন্তু জন ভ্যান আইক প্রতিটা জিনিসের প্রতি মানে এত পরিমাণ নজর দিচ্ছেন, যেটা আদার্স অন্য কোনো জায়গাতে কিন্তু আমরা তেমন একটা পাই না। আচ্ছা, একজন মনে হয় ঢুকতে চাচ্ছে না। আবার এবং আরেকটা যে বিষয়টা, কালারের যে জায়গাটা, কালার দেখবেন যে কালার মানে যদি পুরো কাজটাতে দেখেন, কালারের যে প্রেক্ষাপটটা ব্লু, তারপরে হচ্ছে গ্রিন এবং রেড এর যে ব্যাপারটা, সেটা কিন্তু সবচেয়ে বেশি মাত্রায় মানে এখানে দেখা যায়। আরেকটা মজার বিষয় হচ্ছে যে এই জায়গা থেকে বোঝা যায় যে এই মার্চেন্টেজের যে ফ্যামিলিটা, এটা বেসিক্যালি মানে একটা সম্ভ্রান্ত বা ধনী ফ্যামিলির। এবং পোশাক আশাকের জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন, যে পোশাক আশাক কিন্তু মানে উনি যে পোশাক আশাকের সাথে জড়িত বা পোশাক আশাক নিয়ে যে বিজনেস করেন, সেটা সম্পর্কে একটা বৃহৎ ধারণা পাওয়া যায়। সাধারণত আহ, মানে মার্চেন্টেজারদের দেখবেন, মানে আমাদের দেখবেন যে যারা পোশাক গার্মেন্টস সেক্টর গুলোতে জড়িত আছেন, মানে মার্চেন্টেজার যারা, যারা আমরা এখানে মার্চেন্টেজার বলি, তারাদের কিন্তু দেখবেন যে পোশাক আশাক বা ফ্যামিলিগত ভাবে যে তারা পোশাক আশাক পরে, দেখবেন একটা বেশ কোয়ালিটিপূর্ণ পোশাক আশাক কিন্তু পরে, যেটা সাধারণত আপনি মানে নর্মাল জায়গাতে দেখতে পাবেন না। তো ঠিক তেমনি উনি যে মার্চেন্টেজার যে পোশাক আশাক নিয়েই বেসিক্যালি বিজনেস তার ছিল, সেটা কিন্তু একটা তার পোশাক আশাক প্লাস হচ্ছে তার
ওয়াইফের পোশাক আশাক দেখলে কিন্তু বোঝা যায়। এবং এই পোশাক আশাকের আরেকটা যে ব্যাপারটা সেটা বোঝা যায় যে ইন্ডিয়া বা সামহাও পারস্য থেকে যে তাদের একটা ট্রেড ব্যাপারটা ছিল, পোশাক আশাক আসতো, সেটা কিন্তু এখানে বোঝা যায়। এবং এটা বোঝা যায় কিছু কাপড় দেখা গেল যে চীন বা রাশিয়ার সাথেও কিন্তু একটা যুক্ত আছে, বা বেলভেট কাপড় কিন্তু বেসিক্যালি দেখবেন যে রাশিয়াতেও কিছু পাওয়া যেত। তো সবকিছু মিলিয়েই এটা যেমন একটা ইন্টারেস্টিং পার্ট যে কি করে আহ, মানে ছবি রিড করতে হয়, যে ছবির আশেপাশে জিনিসপত্র দিয়ে কিন্তু ছবি রিড মোটামুটি করা যায়। আরেকটা মজার বিষয় দেখেন যে জুতা যদি দেখেন, যে দেখবেন যে এই সাইডে একটু খরম পরার একটা ব্যাপার আছে, মানে একটু হিল টাইপের। এই খরম যারা পরতো তাদেরকে অভিজাত বা আভিজাত শ্রেণীর লোকজন ধরা হতো সবসময়। এটা কিন্তু একটা সিম্বলের বিষয়, যার এই মানে ধরনের স্যান্ডেলের একটা মাহাত্ম্য আছে, যে তারা মার্চেন্টেজারদের একটা বিশাল বড় মানে এরকম স্যান্ডেল পরার একটা বিশাল ব্যাপার আছে। এবং এই এরা যে বেসিক্যালি হচ্ছে যে একটু উঁচু বা মার্চেন্টেজার, সেটা কিন্তু হিলের মধ্যে দিয়ে বোঝা যায়। এই হিলের গল্পটা আরেকদিন বলবো, যে হিল ব্যাপারটা কোথা থেকে আসছে এবং কি করে হিল দিয়ে, মানে জুতার হিল, এটা কিন্তু আগে ছেলেরা পরতো, এখন মেয়েরা পরে, কিন্তু আগে ছেলেরা পড়তো। সম্ভ্রান্ত ফ্যামিলির ব্যাপারগুলো থেকে হিরের ব্যাপারটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তো এটা আরেকটা ছবি আমরা নিয়ে আলোচনা করব, সেটা অনেকদিন পর, মানে হয়তো ব্যারক পিরিয়ডে বা রোমান্টিসিজমের দিকে, তখন ওই হিলের ব্যাপারটা ছবিতে আছে, তখন ওই ব্যাপারটা সম্পর্কে, হিস্ট্রি সম্পর্কে মনে করেন যে আপনাদের জানাবো, যে কি করে হিলটা ছেলেদের থেকে আস্তে আস্তে মেয়েরা গ্রিপ করলো, যেটা আসলে প্রথমে ছিল হচ্ছে ছেলেদের। তো যাই হোক, এবং পিছনে দেখেন আরেকটা, এখানে বোঝা যাচ্ছে না, একটা স্যান্ডেল আছে রেড কালারের, যেটা পুরোপুরি ইন্ডিয়ান লেদার দিয়ে তৈরি। এবং ইন্ডিয়ানরা যে হিল পরতো না, বা একটা ফ্ল্যাট সারফেস ক্রিয়েট করতো, দেখবেন বেশিরভাগ ইন্ডিয়ানরা দেখবেন চপল টাইপ বা চটি টাইপ জিনিসপত্র পরে। তো এটা কিন্তু এক ধরনের ধারণা যে লেদারের ব্যাপারটাও কিন্তু মানে ঢুকছে সোসাইটিতে, লেদারের ব্যাপারটা ঢুকছে। তো ইউরোপের সাথে লেদারের যে বিজনেস, সেটা কিন্তু ইন্ডিয়া থেকে শুরু হয়। আহ, এটা আরেকটা বিষয়, মানে প্রেক্ষাপটগুলো হচ্ছে এরকম। এবং এই যে পোশাকের যে মানে এই ওনার যে উপরে যে টুপির যে ব্যাপারটা, এটা ইতালিয়ান টুপি, মানে পুরোপুরি ইতালিতে এরকম টুপিগুলো আসলে পাওয়া যায়। এবং এই টুপি দ্বারাই বলা যায় যে আপনার বিবাহ বন্ধনে কেউ যদি মানে আবদ্ধ হন, তখন এই ধরনের ক্যাপ পরার একটা প্রচলন ছিল। এবং যে রেড উডের যে লেদারের যে জুতা, সেটা কিন্তু এটাও ইঙ্গিত করে যে আপনার বিয়ের ব্যাপারটা ইঙ্গিত করার ব্যাপারটা ওইখানেই বলা যায় যে একটা ক্লু পাওয়া যায়। যেমন আমাদের দেখবেন যে বিয়েতে শারওয়ানি পরা প্লাস হচ্ছে একটু রেড কাপ, মানে মানে ইয়েতে মেয়েদের রেড টাইপের জামা কাপড় পরার কিন্তু একটা প্রচলন আছে, যেটা আমরা সাধারণত মানে গর্জিয়াস টাইপের। তো সেটা একটা ব্যাপার। আবার আলতা পরে, মানে বাড়িতে দেখবেন যে মেয়েরা, গ্রামের মেয়েরা এখনো পর্যন্ত পরে, গ্রামের মেয়েরা আলতা পরে। তো এগুলো হচ্ছে সিম্বল। আবার নাক ফুটা করার একটা ব্যাপার থাকে, যে আপনি নাউজ পিন পড়ছেন, সেটা দিয়ে বোঝা যায় যে ম্যারিড কি আনম্যারিড। তো এগুলো কিন্তু একটা সিম্বল। এই সিম্বল দিয়ে অনেক কিছুকে রিপ্রেজেন্ট করা যেতে পারে। এবং এই যে ঝাড়বাতি যেটা দেখছেন, যেটা একটু অ্যারোস্টিকেটিক ঝাড়বাতি, সেটা কিন্তু দেখবেন যে এখানে একটা মোমবাতি বেসিক্যালি জ্বালানো আছে, আর একটা হচ্ছে নেবানো, দুইটা মোমবাতি এত, মানে দেখবেন এখানে 6টা মানে ক্যান্ডেলের ইয়ে আছে। তো 6টার মধ্যে দিয়ে আপনার 2টা ক্যান্ডেল হচ্ছে একটা জ্বলে আছে স্টিল, আর একটা জ্বলে নিভে গেছে। তো এটা একটা সিম্বল যে একজন লোক নেই। এটা কিন্তু একটা সিম্বলের বিষয়, যে একটা এখনো মানে জ্বলছে, আর একটা লোক যে নেই, তাকে মিস করার যে বিষয়টা, সেই ব্যাপারটাও কিন্তু এখানে আরেকটা সিম্বল হিসেবে। তো এটা কিন্তু খুব মানে ইন্টারেস্টিং পার্ট, যে এই পার্টের মধ্যে দিয়ে যেটা বোঝা যায়। আর এই আর্টের মধ্যে দিয়ে দেখবেন দুটো জিনিস সবচেয়ে বেশি
ক্রিয়েট হয়েছে। একটা হচ্ছে ওয়েলথ অ্যান্ড টেস্ট, মানে দেখবেন খুব সম্ভ্রান্ত। আর একটা হচ্ছে টেস্টের বিষয়টা একটু ব্যাপার, যে টেস্টটা আপনি কি করে নিচ্ছেন বা কিরকম এক ধরনের টেস্ট দেয়। জন বেনায়কের কাজে দেখবেন যে এটা মানে একটা অন্যরকম একটা টেস্টের জায়গা ক্রিয়েট করে, যেটা লাইক দ্যাট এক্সপ্লেইন করা যায় না, মানে একটা মনোরম ব্যাপার থাকে। এবং স্টিল লাইফের মধ্যে দিয়েও দেখবেন যে কিছু দেখবেন পিছনে আপনার কমলার ইয়ে আছে, কিছু কমলা রাখা আছে টেবিলে, কিন্তু একটা কমলা দেখবেন যে লাইট শেডের মধ্যে দিয়েও মানে এটা রাখা আছে। এর থেকে স্টিল লাইফের যে আলো ছায়ার যে বিষয়টা, সেই জায়গাটা যেমন রিপ্রেজেন্ট পায়। আরেকটা ব্যাপার হচ্ছে লোনলিনেস এর ব্যাপারটাও কিন্তু রিপ্রেজেন্ট পাচ্ছে, যে একটা লোক এতগুলো জায়গার মধ্যে দিয়ে সে এখন একা, তার মধ্যে একটা লোনলিনেস ক্রিয়েট করছে। যেমন বিনোদ বিহারের ছবি যদি দেখেন, বা বিনোদ বিহারের ছবি সম্পর্কে জানেন কিনা জানি না, শান্তনিকেতন নাম শুনেছেন হয়তোবা। বিনোদ বিহারে একটা ছবি এঁকেছেন যেটা হচ্ছে তাল গাছ, শুধু একটা মাত্র, সারা গ্রামের মধ্যে একটাই মাত্র তাল গাছ, সেটা হচ্ছে নিজেকে সে রিপ্রেজেন্ট করছে, যে সে যে এত পরিমাণ লোনলি। কারণ বিনোদ বিহারের শেষ বয়সে সে একই তো অন্ধ হয়ে গেছে, তার চারপাশে আসলে তেমন একটা কেউই ছিল না, একটা নির্ভর মানে নিজস্ব আহ, চিন্তা ভাবনা প্লাস হচ্ছে স্বয়ংশীল হয়ে নিজে বেঁচে থাকা, এবং একাকিত্ব লাইফ যেটাকে বলা হয়, অ্যালোন ছিল আর কি প্রচন্ড, এবং আইসোলেটেড ছিল, যার কারণে এই ধরনের ছবিগুলো আপনার রিপ্রেজেন্ট হিসেবে কাজ করতো। যে যখনই তাল গাছ, ও এটা বিনোদ বিহারীর ছবি, উনি তো একা ছিলেন, এটা কিন্তু এই কথাটা কিন্তু বের হয়ে আসে, মানে ওই ছবির মধ্যে দিয়ে বেরোয়। একটা ছবি কি করে নিজের গল্প ক্রিয়েট করতে পারে, সেগুলা কিন্তু আসলে আপনি যদি রিড না করতে পারেন তাহলে আসলে বুঝতে পারবেন না। তো এগুলো হচ্ছে বেসিক্যালি এখানকার মূল প্রতিপাদ্য বিষয় ছিল। তো এই ব্যাপারটা খুব মানে ইন্টারেস্টিং পার্ট। এইটার সাথে সাথে আরেকজন আর্টিস্টের কাজ, মানে যেহেতু আমি বলছি এটা ট্রেডের কথা বলছি, বিজনেস ম্যান নিয়ে কথা বলছি, বিজনেসের কথা বলছি, সেই কারণে বিজনেসের মধ্যে দিয়েও যে আর্ট প্র্যাকটিসটা কি করে ডেভেলপ হতো, মানে আমরা গ্লোবালাইজেশনের জায়গা থেকে যেটা বলছি, যে গ্লোবালাইজেশনটাও খুব গুরুত্বপূর্ণ। আগের আর্টের ব্যাপারটা কিরকম ছিল, যেমন আমরা বলছি যে আদর্শ, গ্রিক আদর্শে আদর্শায়িত, তাই তো? একটা ফিগার থাকবে, আদর্শ ফিগার, যেগুলো মার্সেল থাকবে, 6.5 মাথার সমান থাকবে, এবং সুটাম দেহির একটা বিশাল বড় ব্যাপার থাকবে, ছেলে এবং মেয়ে যেই হোক না কেন। এবং মাঝে মাঝে আমরা দেখি যে ক্লথের ব্যাপারটা ওইখানে খুব বেশি মাত্রায় ইম্পর্টেন্সই পায় না। যে গ্রিক আদর্শের আমরা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে গ্রিকরা মনে করতো কি, বা রোমানরা মনে করতো যে তাদের স্কিন, মানে যেটা শরীরের যে চামড়াটা, এটাই সবচেয়ে বড় কস্টিউম, যে যার কারণে পোশাক আশাকের ব্যাপারে তাদের এত বেশি বা মানে মাত্রায় ঝোঁক ছিল না। কিন্তু এই ফার্স্ট টাইম রেনেসা পিরিয়ডে দেখছি যে পোশাক আশাককে কতভাবে রিপ্রেজেন্ট করছে, এবং এমন ভাবে রিপ্রেজেন্ট করছে যেটা বলা যায় প্রতিটা পোশাকই ডিফারেন্ট এবং উলের তৈরি। মহিলার যে ইয়েটা, এটা হচ্ছে উলের তৈরি। আর তার মধ্যে হচ্ছে যে ছেলেটাকে যখন দেখবেন, বা এখানে যে পোশাকের যে মার্চেন্টাইজার যাকে বলছি আর কি, তার যদি পোশাক দেখেন সেখানে দেখবেন একটা সফিস্টিকেটেড একটা কটনের ব্যাপার রয়েছে, সেটা আবার ইউরোপ থেকে আসছে। তো সবকিছু মিলিয়েই মানে একটা মজার ব্যাপার আমরা কিন্তু এখানে দেখতে পাই। তো এগুলো হচ্ছে ছোট ছোট জিনিসগুলো হচ্ছে আপনার মানে কাজ যখন আপনি যখন লিখতেও যাবেন অ্যানালাইটিক্যাল জায়গা থেকে, তখন এই ছোট ব্যাপারগুলো রিড করার ব্যাপার থাকে। তো আর্টের মধ্যে দিয়ে কি করে আসলে গ্লোবালাইজেশনের জায়গাটা ক্রিয়েট হচ্ছে, সেটা কিন্তু একটা মার্চেন্টের যেটা ছবি দেখে কিন্তু বোঝাই যায় যে কি করে সেটা আমরা গ্লোবালাইজেশনের জায়গাতে ঢুকে যাচ্ছি। তো গ্লোবালাইজেশন ব্যাপারটা এটা আমাদের আধুনিক সময়ের একটা ওয়ার্ড, যে এখন কিভাবে গ্লোবালাইজেশন হয়, একটা প্রোডাক্ট কি করে সারা পৃথিবীকে ঘোরায়, একটা পেইন্টিং মধ্যে দিয়ে আমরা কত কিছু খুঁজে পাই। তো আগের যে ব্যাপারটা মডার্ন ছিল না, মানে সেটা আমি বলি না, মডার্ন সবসময় ছিল, প্রেক্ষাপট অনুযায়ী বা তার চরিত্রগুলো পাল্টেছে, আর কিছু না। এখন দেখা গেল যে এখন আপনার বন্দুক কত ছোট আকারে চলে আসছে, আগে হয়তো আপনার কামান টামান নিয়ে যেত, কিন্তু আগে কি আধুনিক ছিল না? অবশ্যই ছিল। আগে সুই তৈরি করে নাই, জামা কাপড় সিলাই নাই, সিলাইছে, কিন্তু এখন দেখবেন যে আরো মডিফাই হচ্ছে, যে জামা কাপড় সিলানোর জন্য যে রকম সরঞ্জাম সেটা এখন আরো অত্যাধুনিক।
যেমন কৃষিকাজের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি যে একটা প্রচন্ড পরিমাণে বিপ্লব না, যে জাপান থেকে মেশিন নিয়ে আসছে, একদিনে কত হেক্টর জমি পুরোপুরি কেটে ধান আলাদা করে দিবে, যেটা আগে তো আমাদের ছিল না। আমাদের কি করতো, ধান কাটতো অনেক কষ্ট কষ্ট করে বোঝাই করে রাখতো, তারপরে একটা সময় একটু জাগ দিয়ে বা শুকানোর পরে পায়ে ঠেলে 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 একটা মেশিন ছিল, সেটার উপরে বাড়ি দিত আর ধানগুলো আলাদা হতো। তো ওই সময়টা আধুনিক, এখনকার প্রেক্ষাপটের চাহিদা অনুযায়ী এটাও আধুনিক। তো আধুনিকতার আসলে সংজ্ঞা বা ইয়েটা ডিফাইন করা যায় না, মানে আমরা বলতে পারি না যে কোনটা আধুনিক না। পরের ছবিটা এটার সাথে একটু রিলেশন রেখেই আসলে করেছিলাম, সেটা স্যার একটা হচ্ছে যে কোশ্চেন ছিল। বলেন। স্যার ওই যে এই চিত্রকর্মটা কি পরবর্তীতে অন্য কোনো আর্টিস্ট রেপ্লিকা তৈরি করেছিলেন? মানে আমি একটা ছবিতে দেখলাম যে এখানে কালচে বাদামি রঙের কুকুর, কিন্তু ওই ছবিতে সাদা একটা কুকুর দেখছি। তো না, এরকম টোটালি রেপ্লিকা, রেপ্লিকার বিষয়টা আপনার সবসময়ই ছিল। মানে আপনার কোনো উল্লেখযোগ্য যখন ছবিগুলো থাকতো, ধরেন মোনালিসার ছবি, মোনালিসার ছবি তো প্রচুর পরিমাণে, মানে মিউজিয়ামে এত পরিমাণ রেপ্লিকা তৈরি হয়েছে, মানে আনবিলিভেবল। এবং সেটা কোথায় চলে যায়নি, সেটা আপনার টি শার্টে। এখন আমি যদি টি শার্টের মধ্যে মোনালিসা দেখি, তখন আপনি ওটা বলতে পারবেন না যে মোনালিসা কি আসলে টি শার্টে আঁকা হয়েছে কিনা, কারণ ওটা রেপ্লিকা হিসেবে চলে গেছে অলরেডি। তো প্রচুর পরিমাণে রেপ্লিকা আঁকতেই পারে, আপনাকে যখন দেওয়া হবে আপনিও ওর মতো করে আঁকবেন, হয়তো বা মেন ছবিটাকে দেখে আপনি নিজের ছবিটাও ঢোকাতে পারেন, বুঝতে পারছেন? জি স্যার। তো আসলে সেটা সাবজেক্ট ম্যাটার না, আসলে রেপ্লিকা হতে পারে, বিভিন্ন ধরনের রেপ্লিকা হতে পারে। না, যেটা বলছিলাম যে ওর ছবির মধ্যেও দেখবেন যে জন ভ্যান আইকের ছবির মধ্যে দেখবেন ফিগার গুলোর মধ্যে দিয়ে দেখবেন যে এক ধরনের আহ, একদম নর্মাল যে মানুষের যেরকম ফিগার, হিউম্যান বিং এর ফিগার, সেরকম করে কিন্তু রিপ্রেজেন্ট করা। আমি বলছি যে গ্রিক আদর্শের কিন্তু ফিগার না এগুলো। মানে রেনেসা প্রথম দিকে যেটা শুরু করেছিল লিওনার্দো দা ভিঞ্চি বা মাইকেল অ্যাঞ্জেলোর কাজে যদি আপনার সবসময় মানে দেখি, বা রাফায়েলের কাজে যদি দেখি, দেখবেন একটা আহ, আপনার মনে হয় জিম টিম করে এরকম একটা ব্যাপার কিন্তু মানে পাওয়া যায়। কিন্তু এরা যে সাধারণ মানুষ, সাধারণ মানুষকে সাধারণভাবে রিপ্রেজেন্টেটের ঘটনা কিন্তু এই রেনেসা পিরিয়ডের এগুলা থেকেই সূত্রপাত শুরু হচ্ছে। পরবর্তীতে গল্পগুলো আরো বৃহৎ আকারে নিবে, কিন্তু সূত্রপাত যে মানে বীজ যে পোতা হচ্ছে কোন ইজমে, সেটা কিন্তু এই ছবিগুলোরই একটা বহিঃপ্রকাশ। মানে আধুনিক বা মডার্নিজমের দিকে আসার কিন্তু যাত্রাপথ কিন্তু তারাই শুরু করেছিল। তো সেই ক্ষেত্রে এদের আমরা হয়তো ব্যাকডেটেড বলি, কিন্তু আসলে এদের ব্যাকডেটেড না। বেসিক্যালি তারাই হচ্ছে আরো আধুনিক সবচেয়ে বেশি ছিলেন, যা আধুনিকের জনকও বলা যেতে পারে। এই ছবিটা হচ্ছে আলফ্রেড ডুরারের ছবি। কেন এই ছবিটা আনলাম, আলফ্রেড ডুরারের আরো অনেক ছবি আছে। বেসিক্যালি আলফ্রেড ডুরার হচ্ছে আপনার হাইডেনেসের একজন আর্টিস্ট, জার্মান আর্টিস্ট, যে নেচারকে ছবি সবচেয়ে বেশি এঁকেছেন। ডুরারের ওয়াটার কালার খুব দুর্দান্ত। এবং আরো ছবি মনে হয় দেখতে পারেন, সেটা হচ্ছে ম্যাকআউট ছবি কিছু পাওয়া যায়, প্যারোটের ছবি কিছু পাওয়া যায়, যেটা হচ্ছে যে আপনার ওয়াটার কালারের মধ্যে দিয়ে ফার্স্ট কেউ ওয়াটার কালার করছে। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং পয়েন্ট। ডুরার ফার্স্ট দেখবেন যে অয়েল টয়েল ছেড়ে একটু ওয়াটার কালার করছে। এবং প্রিন্টের কাজও বেসিক্যালি দুটার হাত দিয়েই শুরু হয়। মানে হাত দিয়ে শুরু হয় বলতে উনি আর্টিস্টের মধ্যে দিয়ে সবচেয়ে বেশি মাত্রায় ওনার ফার্স্ট প্রিন্টের যেই এডিশন নেওয়া বা প্রিন্টের কাজ যে এক ধরনের আর্ট হিসেবে ইউরোপে ঢোকা, স্যার সেটা কিন্তু একজন জয়েন করতে চাচ্ছিল। এত পরে কেন সবাই? আপনারা এত পরে জয়েন করলেন কেন? ফাতেমা ইসলাম, আপনি মানে পরে কেন জয়েন করেছেন? আসলে স্যার আমি হচ্ছে ইয়েতে ছিলাম, একটু হসপিটালে গিয়েছিলাম, তো আম্মুর চেক আপের জন্য বাসায় আসছি, এসে আমি ক্লাসে জয়েন করলাম মাত্রই। আচ্ছা। না কিন্তু মানে মাঝখানে যখন অনেকক্ষণ পরে জয়েন করেন, তখন বেসিক্যালি মানে খুব মুশকিল। ফারজানের কি হয়েছিল? সরি স্যার।
না সমস্যা নেই, আপনার তো একটা কষ্ট ছিল যে আপনি হাসপাতালে গিয়েছেন। ফারজানের কি একই সমস্যা ছিল কি? আচ্ছা যাই হোক, মানে সবাই একটু টাইমলি ঢোকার চেষ্টা করবেন যখন শুরু হবে, তাহলে মানে আমি যখন বলি তখন আমার আসলে কি হয়, ব্রেক হয়। এই ব্রেকটা মানে পড়াতে গেলে যেটা হয় যে ব্রেকটা খুব মুশকিলে পড়তে হয়, তখন আর প্রিভিয়াসলি কি বলেছিলাম ভুলে যাই, তখন নতুন করে আবার শুরু করতে হয়। যাই হোক, তো এই কথাটা বলছিলাম যে উনি নেচারটাকে সবচেয়ে বেশি মাত্রায় স্টাডি করতেন, এবং নেচার ভিত্তিক আর্টিস্টটা সবচেয়ে বেশি তার কাজের মধ্যে দিয়ে পাওয়া যায়, মানে এই রেনেসা পিরিয়ড। এবং ওয়াটার কালার প্রিন্ট এগুলো কি ইস্টাবলিশ করেছেন বেসিক্যালি আলফ্রেড দুরার, এবং ওনার ছোট ছোট ক্লোজ আপ স্টাডি যে বিষয়টা, সেটা খুব গুরুত্বপূর্ণ। মানে আলফ্রেড দুরারের ক্লোজ আপ স্টাডি, আমরা যখন ক্লোজ আপ স্টাডি করি, এই স্টাডি কিন্তু প্রথম দিকে এত সুন্দর করে ক্লোজ আপ স্টাডি কিন্তু আগে ছিল না। দূরের হাত ধরে ক্লোজ আপ স্টাডি কি করে করতে হয় সেটা একটা ব্যাপার কিন্তু আমাদের শিক্ষণীয় ব্যাপার ক্রিয়েট করেছে। তো এটার পিছনের গল্পটা হচ্ছে এরকম যে আমি এই ছবিটাই বা কেন নিয়ে আলোচনা করছি, মানে ওটার সাথে এটা কেন আলোচনা করছি, এটা ছোট ছোট অনেকগুলো লিঙ্কের মধ্যে দিয়ে এটাকে ঢুকালাম এই কারণে, জন আগের কথা বলছিলাম তখন কিন্তু একটা মার্চেন্টেজারের ব্যাপার নিয়ে কথা বলছিলাম। এই ঘটনাগুলো কিভাবে ইউরোপ আসলে ডেভেলপ হচ্ছে, এই ছবিগুলো কিরকম করে গুরুত্বপূর্ণ, সেটা জন্যই এই ছোট ছোট গল্পগুলোকে সাজানো, হয়তোবা রিঅ্যারেঞ্জ না, কিন্তু গল্পের জন্য এটাকে আমি রিঅ্যারেঞ্জ করেছি এভাবে। সেটা হচ্ছে এরকম যে রেনেসা যখন বলছি তখন চারপাশে সবকিছু মিলে কিন্তু রেনেসা। ইতালি বা ইউরোপ তখন হচ্ছে যে আপনার মাত্র এরা আধুনিক হচ্ছে, বা জ্ঞান বিজ্ঞানে তারা আরো মাত্রায় সমৃদ্ধশালী হচ্ছে, এবং সমৃদ্ধশালী হওয়ার পিছনে যে ব্যাপারটা, সেটা কারণেও ইউরোপে এটাকে রেনেসা পিরিয়ড বলছে। কিন্তু অন্যান্য সাইডে কি ইউরোপ ছাড়া অন্যান্য সাইড কিন্তু রেনেসা তখন চলছে না, রেনেসা এদের অনেক আগেই চলে আসছে। মানে ইউরোপের আগে অনেক কান্ট্রিতে রেনেসা তখন চলছিল অনেক আগেই, খ্রিস্টের জন্মের পূর্বে, মানে জন্মের পূর্বেও রেনেসা অনেক কান্ট্রিতে চলছে। কিন্তু ইউরোপের দিকে এই রেনেসাটা হওয়ার পর যেটা হলো সেটা হচ্ছে যে ইউরোপ তখন বিভিন্ন জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি বিভিন্ন দেশ থেকে আনতে শুরু করেছে। আনাটা কিরকম, সেটা হচ্ছে যে এরা জু ক্রিয়েট করলো, মানে চিড়িয়াখানা ক্রিয়েট করলো। চিড়িয়াখানাতে বিভিন্ন ধরনের পশু পাখি নিয়ে আসবে, যে পশু পাখি ইউরোপের লোকজন কখনো দেখেনি। তো এটা কেন ক্রিয়েট করলো, আমাদের এখানে হয়তো আমরা চিড়িয়াখানা যাই না, কিন্তু বেসিক্যালি চিড়িয়াখানার একটা মহৎ ব্যাপারটা যেটা ছিল প্রতিটা কান্ট্রিতে, যেটা ইউরোপ আমাদের শিখালো, যে এইসব জীবজন্তু সম্পর্কে আমরা যেগুলো জানি না, নতুন ধরনের জীবজন্তু এনে আরেকটু মাত্রায় জ্ঞান জ্ঞান মানে আমাদের জ্ঞান এবং জ্ঞানের চর্চাটাকে সমৃদ্ধ করতে হবে, অজানা জিনিসকে নতুন করে জানা। এখন ইন্টারনেটের যুগ, তাই হয়তো বা সবাই বসেই ক্লিক করলো আর সবকিছু চলে আসলো ইনফরমেশন। কিন্তু আগে মানুষজন যেটা করতো, হয় দেখে, নয় প্র্যাকটিক্যালি করে, না হয় কোনো কারেকশনের মধ্য দিয়ে জ্ঞান অর্জন করত। তো এরকম চিড়িয়াখানাতে এই রাইনোসার্সটা আপনার ইন্ডিয়া থেকে পাঠানো হয়েছে। ইন্ডিয়ান গভর্নমেন্ট মানে পর্তুগিজরা যখন হচ্ছে আপনার গোয়াতে গিয়েছিলেন, হায়দ্রাবাদ বা এই সাইড গুলোতে যখন গিয়েছিলেন, তখন এই পর্তুগিজদের মাধ্যমে ইউরোপে ফার্স্ট আপনার পপ 3 মেবি, ওনার পপ লিও এক্স, হ্যাঁ ওনাকে ফার্স্ট হচ্ছে এই রাইনোসারাস গুলো গিফট করা হয়। এটা হচ্ছে 1516 দিকে। কেন গিফট করা হয়, কারণ
ইউরোপ জানতো না গন্ডার নামে কোনো এক ধরনের প্রাণী আছে। তো পর্তুগিজরা কিন্তু আপনার গোয়া বা হায়দ্রাবাদ বা এইসব জায়গাতে বেসিক্যালি যখন ইন্ট্রেন্স করে দেখবেন গোয়ার এই সাইড গুলো দেখবেন খুব একটু মডার্ন, একটু ইউরোপিয়ান স্টাইল, এই জন্য এদেরকে ইন্দো ইউরোপিয়ান বলা হয়। মানে তাদের সাথে ফার্স্ট ট্রানজেকশনটা শুরু হয়, মানে সিল্ক রোড দিয়েও শুরু হয়েছিল এবং নদীপথ দিয়েও শুরু হয়েছিল। নদীপথ এবং সিল্ক রোড দুটো দিক দিয়েই তাদের সাথে ট্রানজেকশন শুরু হয় এবং ব্যবসা বাণিজ্যের মূল ধারাটা কিন্তু ছিল ওই পথটা, যেহেতু একটা সমুদ্র পথ ছিল। তো যার কারণে যে ঘটনাটা ঘটলো যে গিফট দিবে এটা নিয়ে ইউরোপে একটা তোলপাড়, আরে একটা নতুন জিনিস আসবে, নতুন একটা প্রাণী আসবে যেটা ইউরোপ ফার্স্ট টাইম দেখতে যাচ্ছে। তার আগেই 1515-তে দুরার এ সম্পর্কে এক ধরনের একটা জার্নাল পান, লেখালেখি আর কি, যে গন্ডার দেখতে কিরকম, গন্ডার কিরকম হবে বা গন্ডারের কিরকম গতি প্রকৃতি, এইসব নিয়ে একটা জার্নাল উনি পড়ে তখন না জেনে, না জেনে বলতে পুরোপুরি উনি দেখেননি, শুধু ওই জার্নালটুকু পড়ে এই রাইনোসাসটা এঁকেছে। ইন্টারেস্টিং পার্টটাই হচ্ছে এটা, যে কি করে একটা লোক শুনলো, তার সম্পর্কে জানলো এবং সেই অজানা মানে অদেখা জিনিস থেকে এরকম একটা রাইনোর ছবি উনি এঁকে ফেললেন। যার কারণে দেখবেন এই রাইনোর যে চোখগুলো, মানে গন্ডারের যে চোখগুলো একটু বলা যায় হিউম্যান ফিগারের যেরকম চোখ, ছেলে বা মেয়েদের যেরকম চোখ হয় সেরকম একটা চোখের ব্যাপার কিন্তু ক্রিয়েট করা হয়েছে এবং একটু ডিজাইন প্রচন্ড পরিমাণে, সাধারণত এত পরিমাণ ডিজাইন থাকে না। তো এটা কিন্তু একটা ইন্টারেস্টিং পার্ট, যে না জেনে দুরারের এই ক্ষমতাটা আমার কাছে খুব অসাধারণ। মানে না দেখে কি করে, কখনো যে গন্ডার দেখেনি, কি করে একটা বিবৃতি বা একটা জার্নাল পড়ে উনি এই ছবি আঁকছেন। আরেকটা দিক হচ্ছে যে আগে প্রিন্টেড ক্ষেত্রে বলছি আর কি, প্রিন্টে আগে হচ্ছে আপনার বাইবেল ছাপা হতো, তাও হচ্ছে গুটেনবার্গের প্রেসে। সেগুলো গুটেনবার্গ একটা প্রেস, মানে গুটেনবার্গ একটা প্রেস ছিল ইউরোপে, ফার্স্ট মডার্ন প্রেস যেটাকে বলা হয়। তো গুটেনবার্গের প্রেসটাই হচ্ছে সবচেয়ে মডার্ন, যে প্রেসে ফার্স্ট টাইম হচ্ছে বাইবেল ছাপা হচ্ছে। আগে বাইবেল গুলো সাধারণত চায়না থেকে ছাপিয়ে নিয়ে আসতো, একটু কস্ট বেশি ছিল। ফার্স্ট টাইম গুটেনবার্গের প্রেস বা ওয়ার্কশপে বাইবেল ছাপা হয়, কিন্তু এই বাইবেল গুলো প্রিন্টেড হতো বা উড ব্লকে প্রিন্ট করা হতো। কিন্তু এই বাইবেলের বাইরে বা এই যে বাইবেলটা তো ধর্মীয় ভিত্তিক ব্যাপার, এই ধর্মীয় ভিত্তিকের বাইরে এসে কেউ আবার পশু পাখি নিয়ে ছবি আঁকছেন বা প্রিন্টের ছবি আঁকছেন। তো এটা একটা আরেকটা ইন্টারেস্টিং পার্ট, যে কি করে ব্রেক থ্রুটা হচ্ছে, মানে সাবজেক্টগত ম্যাটার গুলো কি করে চেঞ্জ হচ্ছে। তো এই কারণেই বললাম যে সম্পর্কটা ওই কারণে, যে কিভাবে ট্রানজেকশনের বিষয়টা দেখেন, একটা গন্ডারকে নিয়ে কতখানি ছোট ছোট হিস্ট্রি, কতগুলো ঘটনা আছে, এটা খুব আলোচিত একটা ব্যাপার, যে একটা না দেখে একটা ছবি আঁকা, প্লাস হচ্ছে এই রাইনোর ছবিটা পরবর্তীতে গন্ডারের ছবির মানে হুবহু, উনি পরেও ছবি এঁকেছিলেন যখন জুতে আসছিল চিড়িয়াখানাতে, হুবহু মিল পাওয়া যায়। এবং এই ছবি ফার্স্ট টাইম 10টা মানুষের কাছে যখন পৌঁছায়, তখন সে এক ধরনের গন্ডার যে দেখেনি তার কাছে একটা ধারণা বা উপলব্ধি ক্রিয়েট হয়, ও গন্ডারটা এরকম। আমরা যখন ডাইনোসরটা দেখি, ডাইনোসর কখনো চোখে দেখি নাই, বা 3D অ্যানিমেটর যারা, তাদের মাধ্যমে কিন্তু আমরা একটা আকৃতি পাই, ও এটা এই অ্যানিমেশন দেখে বোঝা যায় আচ্ছা এরকম ছিল ডাইনোসর। কিন্তু আমরা কি ডাইনোসর কখনো দেখেছি? দেখিনি। তো ব্যাপারগুলো হচ্ছে কিন্তু আপনাদের সামাজিক প্রেক্ষাপটটা বোঝানোর জন্য এই ছবিটা রেখেছি। যেমন একটা ছোট, আজকে দুটা নিয়ে পড়ালাম, একটা ছোট, এটা নিয়ে একটা ছোট একটা গল্প বলি। মানে
চা আসার গল্প, চায়ের যে ব্যাপারটা আপনারা জানেন কিনা, চায়ের হিস্ট্রি সম্পর্কে জানেন কিনা, কারণ এটার সাথে একটা লিঙ্ক আছে যে সিল্ক রোড বলছি আর গ্লোবালাইজেশনের কথা বলছি, পাশাপাশি হচ্ছে স্থলপথের কথা বলছি। তো ব্যাপারগুলোর সাথে একটা সম্পৃক্ত আছে, চায়ের সাথে একটা বেশ ভালো সম্পর্কিত আছে। আপনারা চা প্রত্যেকজনে চা খেতে পছন্দ করেন, রাইট? কিন্তু চায়ের যে হিস্ট্রি সেটা মনে হয় অনেকে জানেন, হয়তো বা অনেকে জানেন না। গল্পটা হচ্ছে এরকম যে চা এবং টি প্রতিটা দেশে কিন্তু এই একই নামেই, অনেকের অনেক কিছু নাম থাকে, কিন্তু এই দুটো জিনিসের নামের কিন্তু কোনো পরিবর্তন হয় না। চা এবং টি এর প্রতিটা দেশে দেখবেন একই রকমের নামগুলো আসলে পাওয়া যায়। যেমন ইংলিশে যদি আমরা কিউকাম্বার বলি, হিন্দিতে আমরা বলি ক্ষীরা, তাই তো? আর বাংলাতে কি বলি? শশা বলি। আর ফ্রেঞ্চে বলে হচ্ছে কনকাম্বরা। তো এই যে নামের এক একটা জিনিসের যে এক একটা চেঞ্জের যে বিষয়, চায়ের ক্ষেত্রে এটা চেঞ্জ হয়নি। চা ধরেন আফ্রিকাতে এটাকে বলে টি, টি ডাবল ই। ব্রিটিশরা বলে হচ্ছে টিই এ, আর স্প্যানিশটা বলে তে, মানে টিই। বুঝতে পারছেন? তো এই টি ব্যাপারটা আসছে হচ্ছে আপনার যারা কি বলে নৌ পথে যে দিক দিয়ে আসছে, মানে হচ্ছে পানি পথে যে দিক দিয়ে আসছে, সেই দিকের জায়গাগুলোতে, মানে যে জায়গাগুলোতে বেসিক্যালি গ্লোবালাইজেশনের কথা এই কারণে বলছি, চা ঢুকেছে নদী পথ দিয়ে, সেগুলো আসলে চেঞ্জ হয় না, টি নামে পরিচিত। আর স্থলপথে যে জায়গাতে দিয়ে ঢুকেছে, যেমন আমাদের এখানে স্থলপথ দিয়ে আসছে, তাই এখানে নাম হয়ে গেছে চা। আফ্রিকার কিছু জায়গাতে হচ্ছে চে, আফ্রিকার যে মানে জায়গাটা, রাশিয়াতে হচ্ছে চায়। তো এই যে ওয়ার্ড গুলো, চায়ের ইয়েগুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু কতখানি মানে উচ্চারণগত দিক থেকে চেঞ্জ হচ্ছে, কিন্তু মেন যে জায়গাটা সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো এটা কিন্তু একটা ইন্টারেস্টিং পার্ট যে সিল্ক রোড দিয়ে ঢুকলো একরকম, আর নৌপথ দিয়ে যখন ঢুকলো সেটা আরেক রকম। সিল্ক রোড তো মানে বুঝেনি, মানে স্থলপথ, যেটা স্থলপথ দিয়ে যেটা ঢুকেছে সেটা কিন্তু চা নামেই পরিচিত আছে। মজার বিষয়টা হচ্ছে যে এটা মানে হওয়ার পিছনে দেখবেন প্রতিটা জিনিস, মানে যখন কোনো কিছু ক্রিয়েট হয় তখন এটা কিন্তু আনফরচুনেটলি একটা ছোট কোনো ঘটনা থেকে আমরা অনেক কিছুর একটা আলামত পাই। যেমন আইজ্যাক নিউটনের যে মাধ্যাকর্ষণ শক্তি, সেটা কিন্তু বেসিক্যালি মানে উনি গাছের নিচে মানে শুয়েছিলেন, তারপর একটা আপেল পড়ার গল্প থেকেই বেসিক্যালি এই গল্পটা শুরু হয়েছে, যেটা এখন বিজ্ঞানের ক্ষেত্রে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ মানে ফিলোসফি বলেন বা একটা সায়েন্স বলেন। তো সেই জায়গা থেকে সেংলাং নামে একজন হচ্ছে রাজা ছিলেন, রাজাদের রাজা। এটা হচ্ছে আমি বলছি 2737 খ্রিস্টপূর্ব। সেই সময় উনি বসে বসে ধ্যান করছিলেন পাহাড়ের উপরে। তার যে ভৃত্য, মানে তার যে কর্মচারী ছিলেন, সে কর্মচারী বসে বসে পানি গরম করছিলেন। হুট করে কোনো এক পাতা এসে ওই গরম পানিতে পড়ার পরে পানিটার কালারই চেঞ্জ হয়ে গেল। এতে সেং লাং যে যে রাজা ছিলেন, উনি হচ্ছে এই জিনিসটা অবজার্ভ করলেন। তার আবার এই অবজারভেশনটা ব্যাপারটা খুব ভালো, কারণ তিনি ভেষজ জিনিসপত্র নিয়ে অনেক নাড়াচাড়া করতেন। তো দেখার পরে উনি বলছে একটা পাত্রের মধ্যে ঢালো, ঢালার পরে ওই পাত্রটার পানিটা আমাকে দাও, আমি দেখি এত সুন্দর একটা গ্রান বেরোচ্ছে, আমি একটু চেকে দেখবো। তো ও চেকে দেখার পর থেকেই চায়ের ব্যাপারটা বেসিক্যালি চায়নাতে শুরু হয়ে গেছে, মানে খাওয়ার প্রচলনটা। এটা বহুদিন থেকে চায়নাতে ছিল, আর এই চায়নাতে থাকার পর সেটা আপনার কিছু বৌদ্ধের যে সেন্ট যারা ছিলেন, বুদ্ধিস্ট সেন্ট যারা, সাধু যারা ছিলেন, তাদের হাত ধরে জাপানে আসে। এই দুইটা দেশের মধ্যে দিয়ে চা সীমাবদ্ধ। স্যার, কিন্তু বলেন। তো স্যার একজন জয়েন দিতে চাচ্ছে, ওর নাকি নেট অনেক ঝামেলা হচ্ছিল, তখন কারেন্ট ছিল না, তো জয়েন দিতে পারেনি, এই মাত্র কারেন্ট আসছে।
আচ্ছা, যে জিনিসটা বলছিলাম আর কি, তো টোটাল ওই জিনিসটা হওয়ার পর দুইটা দেশে চীন এবং মানে জাপানের মধ্যে ওটা সীমাবদ্ধ ছিল, কিন্তু এইখানে ঢোকার গল্পটা কি নিয়ে শুরু হলো দেখবেন কিছু সময় আমরা মডার্নিজম শুরু হচ্ছে বা ধ্রুপদীর যুগটা শুরু হচ্ছে, তখন দেখবেন ইংল্যান্ডের সাথে চায়নার একটা বিশাল যুদ্ধ শুরু হয়েছে চা নিয়ে। এই চা নিয়ে তাদের একটা বেশ একটা যুদ্ধ। তো এই যুদ্ধটা শুরু হয়েছে যে চায়না যদি কখনো চা বিক্রি বন্ধ করে দেয় বা রপ্তানি বন্ধ করে দেয়, তাহলে এরা তো আর চা পাবে না। তখন তারা সিদ্ধান্ত নিল যে চায়না থেকে চায়ের কিছু গাছ এনে ইন্ডিয়াতে লাগাবে। তো ইন্ডিয়াতে আসামের দিকে প্রচুর পরিমাণে মানে বিভিন্ন অঞ্চলে আপনার চায়ের চাষাবাদ শুরু হলো, কিন্তু এই চাটা ইন্ডিয়ানদের জন্য হয়ে ওঠে না। এটা হচ্ছে যে ব্রিটিশরা তাদের জন্য নিজেরা কিছু তৈরি করলো, পাশাপাশি তারা ইউরোপের সাথে বিজনেস করবে সেই ব্যাপারটার জন্য এরকম একটা উৎপাদন ক্রিয়েট করেছে এই ভারতবর্ষে। কারণ এটা ভারতবর্ষ ছিল হচ্ছে আপনার ব্রিটেনের সবচেয়ে বড় কলোনি ওই সময়টাতে। আর এর পিছনে যে গল্পটা সেটা হচ্ছে যে ব্রিটেনের যে রাজা ছিলেন সেই রাজার যে ওয়াইফ রাখছিলেন এ হচ্ছে ক্যাথরিনকে বিয়ে করেছিলেন। তো ক্যাথরিন ছিল বেসিক্যালি পর্তুগিজ। বেসিক্যালি চায়ের যে আপনার বিশ্বায়নের যে ব্যাপারটা বা বিভিন্ন ইউরোপের যে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে দেওয়ার যে বিষয়টা, এটা কিন্তু পর্তুগিজদের হাতে বেসিক্যালি হয়েছে। পর্তুগিজরা কিন্তু সবসময় মানে এই ডাচ বণিক যারা, এই বণিকরা কিন্তু বেসিক্যালি আপনার বলা যায় যে পুরোপুরি সারা বিশ্বে যে মার্চেন্টাইজারের যে বিষয়টা এদের হাত ধরেই বিভিন্ন জিনিস খেয়েছে। কালচারও যেমন এদিক থেকে সেদিক আদান প্রদান হয়েছে, সাথে সাথে পণ্য। তো এই ডাচের যারা এই পর্তুগিজের যে মানে মেয়ে মানে রাজার মেয়ে, সে হচ্ছে যে যখন ব্রিটিশ বিয়ে করে, তখন হচ্ছে যে আপনার ব্রিটেনের রাজা আর কি যখন বিয়ে করে, তখন হচ্ছে যে তার চায় খাওয়ার একটা মানে অভ্যাস ছিল। এখন ব্রিটেনে তো আসলে বা বিলেতে তো আসলে আসলে বেসিক্যালি চা উৎপাদন হয় না। তখন তারা জানতে পারলো চা চায়না থেকে তারা রপ্তানি করে, আমদানি করে। তো সেই আমদানি করার বিষয়টা থেকে এরা চিন্তা করলো যে চা তো এখন এত পরিমাণ খাওয়ার ব্যাপারটা চলে আসছে, এবং সম্ভ্রান্ত পরিবাররা ইয়েতে আপনার ইংল্যান্ড বা আদার যা ব্রিটেনের যারা ছিলেন তারা হচ্ছে সম্ভ্রান্ত পরিমাণে চা খাওয়ার একটা অভ্যাস ক্রিয়েট করেছে। এই চায়ের ব্যাপারটা নিয়ে এমনও আছে যে স্মাগলিং ব্যবসা শুরু হয়েছিল, আন্ডার ওয়ার্ল্ড বিজনেসও শুরু হয়েছে এই ট্যাক্স বা করের কারণে। তো এইটার ব্যাপারটা হচ্ছে এরকম যে চাটা কি পরিমাণ একটা ফ্যামিলি ট্রেডিশন থেকে আস্তে 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 এটা নিয়ে বিভিন্ন জায়গাতে বিজনেস করার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। তো এটা খুব ইন্টারেস্টিং পার্ট যে কি করে চাটা বেসিক্যালি সারা বিশ্বে ছড়ালো এবং নামটা একই রকম রইল, বুঝতে পারছেন? তো এটা একটা অন্য প্রেক্ষাপট থেকে বললাম, এই প্রেক্ষাপটটা থেকে বললাম এই কারণে যে টোটাল লিঙ্কটা ধরার জন্য যে সিল্ক রোডটা কি বা নৌপথের ব্যাপারটা আসলে কি, সিল্ক রোডে কি করে ঢুকছে, সিল্ক রোডটা কতখানি গুরুত্বপূর্ণ, তার সাথে সাথে আর্টের ব্যাপারটা দেখেন কতখানি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, এবং এক ধরনের ডকুমেন্টেশনও বলা যেতে পারে। আর আরেকটা ব্যাপার বলি, চীন এবং চায়ের ব্যাপারে বলছি আর কি, চীন এবং অন্যান্য দেশ ছাড়া মানে জাপান যেমন চা বা টি, চায়ের ব্যাপারটা তো বললাম যে চা আসছে হচ্ছে আপনার যেহেতু স্থলপথ দিয়ে ঢুকছে, সেটা আসছে হচ্ছে একটা সিনেটিক ওয়ার্ডের ব্যাপারটা থেকে চায়ের ব্যাপারটা আসছে। আর টির ব্যাপারটা আসছে হচ্ছে এটা চায়নার যে কোস্ট এরিয়া ছিল, নৌপথ দিয়ে ওরা চাটা না নিয়ে টিটা নিয়েছে, মানে কোস্ট এরিয়াতে টি এর ব্যাপারটা প্রচলন ছিল। টি মানে টি যেটা মানে আদি যে শব্দটা চায়নার একটা শব্দ তে বা টি, এইটা কিন্তু একটা শব্দ ওয়ার্ড, ওই ওয়ার্ডটা থেকে নৌপথ দিয়ে এই ব্যাপারটা গেছে, মানে এই ওয়ার্ডটা গেছে, যার কারণে নৌপথ দিয়ে যে জায়গাতে চায়ের ব্যাপারটা ছড়িয়েছে সেটা টি নামে পরিচয়। বললাম না যে শব্দগত দিক থেকে একটু চেঞ্জ হয়েছে, কিন্তু আদি জায়গাটা ঠিক আছে।
স্থলপদের জায়গা থেকে এটা সিমেটিক একটা ওয়ার্ড চা, এই ব্যাপারটা ঢুকেছে স্থলপদ দিয়ে। আর একটা মাত্র কান্ট্রি যা আগ থেকেই বেসিক্যালি চা উৎপাদন হতো, চা আগে থেকে তারা কখনো চা ধার করেনি, মানে চা কোথা থেকে ধার করে আনেনি, সেটা হচ্ছে আপনার ভিয়েতনাম। ভিয়েতনামে দেখবেন চা, ভিয়েতনামে চা কে কখনো খেয়েছেন কিনা জানি না, দেখবেন ওদের ওইখানে টি বা চা এগুলো লেখা থাকে না। দেখবেন ইয়েতে আফ্রিকান ইয়েতে কিন্তু টি লেখা থাকে, টি ডাবল ই, আফ্রিকান টি বা রাশিয়ান চায় CHAY। তো এগুলো কিন্তু লেখা লেখা থাকে, দেখবেন যে ওটা দেখলেই আপনি বুঝতে পারবেন। কিন্তু ভিয়েতনামে দেখবেন লেখা থাকে লাগবাক, ওটা টি লেখা থাকে না, লাগবাক মানেই হচ্ছে চা। এটা ওদের নিজস্ব ওয়ার্ড, মানে ওরা যেহেতু কোথা থেকে ধার করেনি, কোথা থেকে নেয়নি, যার কারণে ওই পর্যন্তই থাকুক। মানে একটু অন্য প্রসঙ্গে নিয়ে আজকে, মানে এটা বলতে গিয়ে একটু অন্য প্রসঙ্গে নিয়ে কথা বলতে হলো আর। কারো প্রশ্ন আছে কি, স্যার আমি নাকি মনে চায়ের হচ্ছে? ব্যাপারটা বুঝেছি, কিন্তু হ্যালো হ্যালো হ্যাঁ বলেন কর্নিয়া, হ্যাঁ স্যার, বলেন, আমি চায়ের শুনছি। ব্যাপারটা বুঝেছি যে ওটা স্থলবন্দর থেকে এসেছিল বলে এটা চায় নাম দিয়েছে, কিন্তু আমি টি এর ব্যাপারটা বুঝিনি। মানে ওইটা চায়না থেকেই তো এসেছে না, তাই না? মানে চায়না ইউরোপিয়ানটা দুইটা জায়গা ইউরোপিয়ানরা থেকে, দিয়েছিল না না, চায়না এই দুইটা নামটা। জায়গা থেকে এসেছে। চায়না দুইটা জায়গা থেকে এসেছে বলতে, যেটা আপনার কোস্ট, মানে আপনার হচ্ছে এরিয়া ছিল, কোস্ট এরিয়া মানে বুঝেন, যেটা হচ্ছে যে নৌ বন্দর এরিয়া, বন্দর এরিয়া যেটা, হুম, বুঝতে পারছেন? জি। কোস্ট এরিয়া, ওই চায়নার যে কোস্ট এরিয়া ছিল, চায়নার কোস্ট এরিয়াতে পর্তুগিজরা আসতো, বুঝতে পারছেন? মানে যারা হচ্ছে হুম ডাচ বণিক যারা আর কি, এটা নৌপথ দিয়ে আসতো। ওই নৌপথ দিয়ে আসতো বলে ওরা কোস্ট এরিয়া গুলোতেই থাকতো, এবং ওই কোস্ট এরিয়াতে একটা কলোনি ক্রিয়েট হয়েছে। একটা কলোনি ক্রিয়েট হওয়ার পরে যে কলোনিতে ওই চায়ের জায়গাটা ওরা বলতো তে, তখন আর চা বলতো না, ওটা ওদের নিজস্ব একটা ওয়ার্ড ছিল। কোস্ট গার্ডের এরিয়াতে ওদের একটা নিজস্ব ওয়ার্ডে তে বলতো। তো ওরা ওইটাকে টি করে নিয়ে চলে গেল বিভিন্ন নৌ নৌ স্থল, মানে নৌবন্দর গেছে, মানে নদী পথে যেগুলো গেছে, তখন সেটাকে টি নামে পরিচিত করে দিয়েছে। তখন আর তারা ওই চাইনিজ যে ওয়ার্ড, চাইনিজ যে সিমেটিক ওয়ার্ড যেটা স্থল বন্দরে চলতো, সেটা কিন্তু কার হুম হুম ওরা নেয়নি, বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, হ্যাঁ স্যার এখন বুঝতে পেরেছি। মানে আপনার আপনার প্রশ্নটা ঠিক আছে যে চায়নাতেই তো তৈরি হয়েছে, তাই একটা নামই থাকার কথা। কিন্তু দেখবেন যে নদী বন্দরের যে কালচার, নদীর যে কালচার বা নদীর আশেপাশের যে কালচার, সেই কালচারের সাথে আপনার কালচার দেখবেন যে অনেক পার্থক্য, ল্যাঙ্গুয়েজগত পার্থক্য আছে। সিলেটের কেউ জি আছেন স্যার। এখানে? সিলেটের কেউ আছেন এখানে? কেউ নেই? সিলেটে কার বাড়ি আছে? মনে হয় নেই না? তাহলে একদম পুরোপুরি আলাদা। আমি সিলেটে ছবি আঁকতে গিয়েছিলাম, মানে কেন বলছি এই কথাটা, ল্যাঙ্গুয়েজটা কিরকম করে চেঞ্জ হয়, ল্যাঙ্গুয়েজ নিয়েও কাজ করা যায়। তো ছবি আঁকতে বসছি, বসার পরে এক বাড়িতে বসে বসে ছবি ওয়াটার কালার করছিলাম, আউটডোরে যেতাম প্রচুর। তো ছবি আঁকছি, আর হুট করে একজন মহিলা আসছে, সে আমাকে বলল সিলেটে ভাষায় বলছে আজকে, যে পাকা গু খাইতা না কাঁচা গু খাইতা, বুঝতে পারছেন? তো আমি একটু মানে এইসব কি বলছে, আমি বলছি না আমি কিছু খাবো না, তো যান, চলে যান। মানে এই ওয়ার্ডটা আমার কাছে খুব উইয়ার্ড, পাকা গু আবার কাঁচা গু কি, তাই না? তো হুট করে দেখি উনি মানে কিছুক্ষণ পরে উনি পাকা পেঁপে আর কাঁচা পেঁপে নিয়ে আসছে, মানে ওনার পেঁপে হইছে আর কি, গু মানে গুলা। তো পাকা গুলা খাবা না কাঁচা গুলা খাবা, মানে পেঁপে হয় না তো এরকম, মানে উনি পাকা গু খাইতা না কাঁচা গু খাইতা, ব্যাপারটা এরকম করে নিয়ে আসছে। তো ব্যাপারগুলো হচ্ছে যে ওয়ার্ডের যে বিষয়গুলো, এই ওয়ার্ড গুলো খুব সেন্সিটিভ। কিছু ক্ষেত্রে দেখবেন যে খুব বেশি মাত্রায়
বোঝা যায় না বা নেওয়া যায় না। স্থলবন্দরের কিছু ওয়ার্ড আছে আর নদী বন্দরের কিছু ওয়ার্ড আছে। নদী কেন্দ্রিক এরিয়াগুলোতে দেখবেন যেমন কক্সবাজার, ওদের যে ওয়ার্ড সেই ওয়ার্ডের সাথে আপনি কখনো মিলাতে পারবেন না, এবং ওই ওয়ার্ড না আমরা এখানে নেই বা আমাদের ওয়ার্ড না ওরা নেয়। একই তো জায়গাতে আমরা বিলং করি, মানে একই দেশে বিলং করি, দেখবেন ওদের নিজস্ব কিছু ওয়ার্ড থাকে। তো এই ওয়ার্ডগুলো দেখবেন স্থল বন্দরের একরকম ওয়ার্ড থাকে, আর নদী বন্দর এরিয়াতে দেখবেন এর ভার্সনগুলো চেঞ্জ হয়ে যায়। চেঞ্জের বিষয়টা ওইরকম ভাবে চেঞ্জ হয়। বুঝতে পারছেন? জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে কি? আর সবাই বুঝেছেন? মাঝে মাঝে একটু বিরক্ত লাগতে পারে যে স্যার কোথা থেকে কোন প্রসঙ্গ থেকে কোন প্রসঙ্গে চলে যায়, মানে যদি এরকম মনে হয় কখনো যে তাও বলতে পারেন যে স্যার প্রসঙ্গ নিয়ে কথা বলেন, অন্য প্রসঙ্গে না। আমি এই প্রসঙ্গটা টানলাম এই কারণে আপনাদের একটু সিল্ক রোড সম্পর্কে বা নৌপথের ব্যাপারগুলো ক্লিয়ার কিনা, মানে কি করে মানে টোটাল কালচার পাশাপাশি পণ্য সবকিছুই আসলে একটা লেনদেনের বিষয় থাকে। আর্ট কালচার গুলো ক্রিয়েট হয়েছে কিন্তু এইভাবেই ক্রিয়েট হয়েছে, অন্য কোনো পথ দিয়ে ক্রিয়েট হয়নি। যাই হোক, যদি কারো কোনো মানে ইয়ে থাকে, প্রশ্ন থাকে বা প্রশ্নের ব্যাপার থাকে, প্রশ্ন করতে পারেন, ওপেন, কোনো ব্যাপার নেই। মানে আপনার যেই ধরনের মনে যা আসে তাই করতে পারেন। এতে আহ, ছোট হয়ে যাবেন বা উইয়ার্ড প্রশ্ন হয়ে যাবে এমন কোনো ব্যাপার নেই। যদি কারো প্রশ্ন আছে কি? স্যার কালকে পরীক্ষার ব্যাপারে যদি একটু বলতেন। আমি আসলে কালকে বিদ্যুৎ ছিল না, ধরো কারেন্ট, ক্লাস করতে পারিনি। তো আগামী ক্লাস তো পরীক্ষা সম্পর্কে আসলে স্যার এভাবে কিছু জানি না। আচ্ছা, পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আপনাদের জানাচ্ছি। কালকে আপনাদের আমি জাস্ট ঢুকবো, মানে অনলাইনে মানে ঢুকবো, বাট আমি অনলাইনেই থাকবো। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে প্রতিটা, আমার যেটা মনে হয় সেটা সবচেয়ে ভালো, তাহলে ডিপার্টমেন্ট ওয়াইজ দেখতে পারলে সবচেয়ে বেশি ভালো। পেইন্টিং ডিপার্টমেন্টের একটা ডিপার্টমেন্ট করবেন, ক্রাফটের একটা হবে, প্রিন্ট মেকিং এর একটা হবে, সিরামিক্স ডিপার্টমেন্টের একটা হবে। তো প্রতিটা ডিপার্টমেন্ট যখন আলাদা আলাদা করে একটা গ্রুপ ক্রিয়েট করবেন, করার পরে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনাদের একটা প্রশ্ন বলা হবে, তার উপরে বেস করে আপনারা 1.5 ঘন্টা মধ্যে দিয়ে একটা টাইম শিডিউল করা থাকবে। যদি আমি 3:30 বাজে শুরু করি তাহলে কয়টা বাজে শেষ হবে? 3:30 বাজে যদি শেষ ইয়ে হয় তাহলে 4:30 5টা, তাই তো? জি স্যার। ওই সময়ের মধ্যে আপনারা যেটা করবেন, আপনাদের অ্যান্সার স্ক্রিপ্ট গুলো সাবমিট করবেন। কেউ যদি পরে করেন, টাইম তো আসলে দেখা যায়, মানে কে কখন সাবমিট করছেন, যদি কেউ পড়েন সেটা অ্যালাউড হবে না আর কি, যে আপনি কখন সাবমিট করছেন। মানে আপনি ইমেজটা তুলে সাবমিট করতে পারেন, সবচেয়ে ভালো ওইটাই পন্থা, যে আপনি ইমেজ তুলে আমাকে সাবমিট করবেন। 5টার মধ্যে দিয়ে আপনি সাবমিট করবেন যা কিছু করার। তার মধ্যে আপনি যদি ঘুরতে চান ঘোরেন, মানে এটা স্বাধীন, কিন্তু আমাকে আপনার অ্যান্সার স্ক্রিপ্টটা 5টার মধ্যে দিয়ে সাবমিট করতে হবে। এবার স্যার আসেন যে সাবমিট সাবজেক্ট। হ্যাঁ বলেন, স্যার এবার বলেন। সাবমিটটা কোথায় করব স্যার? মেসেঞ্জারে করব নাকি স্যার ক্লাসরুমে? মেসেঞ্জারই করেন। অনেকের মনে আচ্ছা হয় ক্লাসরুমে একটু জটিলতা আছে। মেসেঞ্জারে পেইন্টিং ডিপার্টমেন্টের একটা গ্রুপ খোলেন, ক্রাফট ডিপার্টমেন্টের একটা গ্রুপ খোলেন, যে খুলে আমাকে জাস্ট অ্যাড করেন। গ্রুপ ওটা আলাদা আলাদা গ্রুপ, এটা এই গ্রুপটা কাজে লাগবে এই ক্ষেত্রে। আহ, সেটা হচ্ছে ভাইবা নেওয়ার ক্ষেত্রেও, যদি অনলাইনে ভাইবা নিতে হয় কখনো, তাহলে এই গ্রুপগুলো কাজে দিবে। এবং যেই নামটাতে আপনারা মনে হয় কোয়ারেন্টাইন নামেই তো মনে হয় আছেন, বিএফএ জি সেকেন্ড স্যার। ইয়ার, রাইট? ঠিক জি স্যার। ওই কোয়ারেন্টাইনটাকে রেখে পেইন্টিং ডিপার্টমেন্ট, কোয়ারেন্টাইনটাকে রেখে প্রিন্ট মেকিং ডিপার্টমেন্ট, থিওরি ক্লাস, এরকম করে আপনারা সর্ট আউট করেন, মানে আলাদা আলাদা করে গ্রুপে ক্রিয়েট হন। হওয়ার পরে যেটা হবে যে যা সাবমিট করবেন পেইন্টিং ডিপার্টমেন্টের যারা, তারা পেইন্টিং ডিপার্টমেন্টে সাবমিট করবেন। মেইন গ্রুপে যেটা সেটাতে সাবমিট করার দরকার নেই।
সাবজেক্টগত ম্যাটারে আসি। সাবজেক্ট আপনাদের কি ধরনের সাবজেক্টের মধ্যে দিয়ে আপনারা হয়তোবা বলবেন সিলেবাসটা ব্যাপারটা কি হতে পারে। আপনাদের এই পর্যন্ত মোটামুটি বাইজেন্টাইন, রোমান, মোটামুটি যেটা পড়ানো হয়েছে ওটা তো আছেই, পাশাপাশি আর্লি রেনেসা আর হাই রেনেসা সম্পর্কে, ইতালির আর্লি রেনেসা এবং হাই রেনেসা সম্পর্কে পেইন্টিং সম্পর্কে পড়ানো হয়েছে। স্কালচারও পড়ানো হয়নি, প্রিন্টও পড়ানো হয়নি। কালচারটা পড়াবো, যেদিন পড়াবো সেদিনেরটা সেদিন, কিন্তু যতটুকু পর্যন্ত পড়ানো হয়েছে পেইন্টিং রিলেটেড সেইটার উপরে আপনাদের অ্যান্সার দিতে হবে আর কি। মানে প্রশ্নটা যাই হোক, অ্যান্সারটা এই সিলেবাসের মধ্যে সীমাবদ্ধ। এখন আপনারা জানেন কতটুকু পর্যন্ত পড়ানো হয়েছে, কারণ যদি আপনারা ক্লাস করে থাকেন তাহলে মেবি আমাকে প্রশ্ন করার কথা না যে স্যার কোন থেকে কোন পর্যন্ত পড়বো। আপনাদের কোন থেকে কোন পর্যন্ত পড়ার থেকে বড় কথা হচ্ছে আমি আপনাদের যতটুকু পড়িয়েছি তার থেকেই প্রশ্নগুলো আসবে। ক্লিয়ার? জি আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। নাকি আজকে দিয়ে দিবেন? আজকে কি পরীক্ষা দিয়ে দিবেন নাকি? তাও দিতে পারেন, নাকি প্রিপারেশনের ব্যাপার আছে? না স্যার, কালকেই দিই। কালকে দেন? মানে ওপেন বুক তো, আজকে দিলেও যা কালকে দিলেও তা। স্যার কালকেই দিবেন স্যার, আজকে স্যার কালকে দেই স্যার। বুঝতে পারলাম যে আপনাদের দেখেন ওপেন বুক দেওয়া সত্ত্বেও আপনাদের কত ভয় ভীতি, পরীক্ষা নিয়ে কত ভয় ভীতি থাকে। অ্যান্সার তো আপনি বইতেই পাবেন, নেটে পাবেন, সবাই তো এখন স্মার্টফোন ইউজ করছেন, এটা তো কোনো ব্যাপারই না। না স্যার, আসলে মাইন্ডসেট কালকে সেট হয়ে গেছে, তখন আজকে হঠাৎ করে। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝে যাবে, দেখি কালকে কে কতখানি লিখতে পারেন সেটাই দেখা যাবে। ঠিক আছে, তো ওপেন বুকটা তো মজার বিষয় না? মানে আপনাদের কি এক্সাইটমেন্ট কি রকম, যে মানে কি রকম থাকে না যে আগে যেমন থাকতো, উফ ভয়ে শেষ, কি আসবে কি করবে, আরে মুখস্থ করতে হবে, স্যার সাজেশন দেন, নোট দেন, কি পড়বো বা কোন প্রশ্নটা পড়বো বলে দেন, ওইটা সম্পর্কে জানে, বা আর্টিস্টের কথা বলেন কোন আর্টিস্টটা পড়তে হবে। এখন তো এমন না স্যার, যে কখন আপনাদের, হবে? হ্যাঁ বুঝি না, অনেক কি বললেন বলেন আবার। আচ্ছা যাই হোক, বলছিলাম যেটা আর কি, যে আপনাদের এই ধরনের তো এক্সাইটমেন্ট হচ্ছে না এখন। এখন একটা ওপেন বুক মানে হচ্ছে যে এক্সাইটমেন্টের ব্যাপারটা থাকে না তেমন একটা, যে আর বই দেখেই তো লিখবো। এতে আপনাদের ফিল কি রকম, যে পরীক্ষা দিবেন যে কি রকম ফিল হয়? স্যার ব্যাপারটা হচ্ছে একদম মানে টোটালি নিউ আমাদের কাছে, মানে যার জন্য হচ্ছে স্যার একটা মানে অন্যরকম একটা ফিলিংস কাজ করছে যে নতুন কিছু দেখবো বা শিখতে পারবো আর কি। আহ, এছাড়া স্যার মানে আহ, মানে এটা এখন আসলে স্যার বলে বোঝানো যাবে না যে কি কাজ করতেছি মাথার মধ্যে। হয়তোবা এমনও হতে পারে যে খুব মানে একটা স্যার, অড এক্সপিরিয়েন্স নিয়ে আমরা এক্সাম পরীক্ষাটা শেষ করলাম। কখন নেওয়া হবে? হ্যাঁ, এক্সাম এক্সাম কখন নেওয়া হবে? 4:30টায় বলছিলেন না? আমি সাড়ে বলেছি তিনটা 3:30। বলেছেন। ও 3:30, 3:30। স্যার সাড়ে একটা তিনটার কোশ্চেন ছিল। থেকে শুরু। স্যার আমাদের হচ্ছে যে মানে স্যার আমরা তো হচ্ছে যে আর্ট থ্রু দ্য এজেস বা এরকম বই ফলো করছি, তো ওখানে তো পুরো ইংলিশে, তো আমরা যখন অ্যান্সার গুলো লিখবো হুম। তখন কি স্যার মানে আমাদের ওটা বাংলায় ট্রান্সলেট করে লিখতে হবে এমন কিছু, নাকি আমরা টোটালটা ইংলিশেও লিখতে পারবো? এটা আপনার উপরে ডিপেন্ড করে, আপনার উপরে ডিপেন্ড করে। আমি বলছি যে আপনি কথাটা মানে এই কালকের পরীক্ষা নিয়ে তো কথাটা বলছেন, তাই তো? আচ্ছা, মানে এটা একটা গুড কোশ্চেন যে আপনি কালকের পরীক্ষা নিয়ে একটা ভালো প্রশ্ন করেছেন, যে আহ, আমরা কোনটা লিখবো, যেহেতু ওপেন বুক অ্যান্সারটা নিশ্চয়ই আমার আমার কথাটা হচ্ছে যে আপনি যখন আপনাকে প্রশ্ন দেওয়া হবে আপনি কোনটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আপনি যখন পরীক্ষা দিবেন নিশ্চয়ই আপনি ইংলিশে পরীক্ষা দিবেন,
না হয় বাংলাতে পরীক্ষা দিবেন। এই দুইটাই তো আমাদের এখানে চলে, উর্দু আর আদার্স অন্য কিছু চলে না। তো আমার কথা হচ্ছে আপনি যখন পরীক্ষা দিবেন, আপনার কোন জায়গাটা কমফোর্ট জোন, আপনার কাছে যেটা মনে হয় আপনি সেটাতেই দিবেন। এখন ওপেন বুক বলে আপনি হুবহু যা আছে তাই উঠিয়ে দিবেন, ওপেন বুকের সিস্টেমটা এরকম না। ওপেন বুক থেকে আপনি, ওপেন বুকের এক্সামের সিস্টেম হচ্ছে আপনি হেল্প নিতে পারেন, বাট পুরোপুরি বইয়ের কপি উঠিয়ে দিতে পারেন না। ওটা সৃজনশীলতার মধ্যে দিয়ে পড়ে না। কথা বুঝতে পারছেন? যদি আপনি লিখতেও চান, ওইখান থেকে অ্যান্সারও নিতে চান, ডিসক্রাইব ইউরসেলফ মানে আপনাকে নিজের মতো করে ডিসক্রাইব করতে হবে। তো সুতরাং আপনি চাইলে ইংলিশেও করতে পারেন, আপনি চাইলে যদি আপনি যদি বুঝে থাকেন, আপনি যদি বুঝে ফেলেন যে ব্যাপারটা এরকম, তাহলে আপনি বাংলাতেও এক্সপ্লেন করতে পারেন, যেটাতে আপনার সুবিধা। বাট এক্সপ্লেন করার ক্ষমতা আছে কি নেই, বা আপনি হুবহু কপিটা উঠিয়ে দিচ্ছেন কি না, সেটা তো আমি দেখলেই বুঝতে পারবো। এখন আপনাকে সম্পর্কে একটা সম্পর্কে বললাম, এই সম্পর্কে তুমি একটা ধারণা দাও, একটা ডায়াবেটিস সম্পর্কে একটা ধারণা দাও, বা ডায়াবেটিসের পাতা সম্পর্কে একটা ধারণা দাও। আপনার যা আছে পুরোপুরি ডায়াবেটিস যা আছে সব, ব্লাড কিরকম হবে, সুগার কিরকম হবে, সব লিখা, কিন্তু আমি বলেছিলাম একটা পাতা সম্পর্কে লিখতে, কিন্তু আপনি সেটা না লিখে ডায়াবেটিস সম্পর্কে লিখে ফেললেন পুরোপুরি। তখন অটোমেটিকলি বোঝা যায় যে আপনার ওই জায়গা সম্পর্কে ধারণা মানে স্পেসিফিক ধারণাটা কম। ওপেন বুকের ব্যাপারটা হচ্ছে স্পেসিফিক হতে হয়। এই জন্য ওপেন বুকটা খুব মারাত্মক। কোন দিকে মারাত্মক আমি বলে দিই, আপনাদের আর একটু ক্লিয়ার করি। ওপেন বুকটা মারাত্মক এই ক্ষেত্রে, কারণ আপনারা যা পড়েছেন তার থেকে দ্বিগুণ পড়াশোনা করতে হয় ওপেন বুক পরীক্ষা দিতে গেলে। প্রশ্ন যখন দেওয়া হয় তখন খুঁজতে হয়, খুঁজলে কি করতে হয়, আপনাকে পড়তে হয়, না পড়ে তো আপনি পরীক্ষা দিতে পারবেন না, তখন এটা আরো ভয়ানক হিসেবে ক্রিয়েট হয়। এই জন্য ওপেন বুক যতখানি সহজ মনে হয় আসলে ততখানি সহজ না। দেখে লেখাটা খুব কঠিন, যদি না ওই সম্পর্কে আপনার কোনো জ্ঞান না থাকে। সাপোজ আপনাকে নকল করতে দেওয়া হলো, ধরেন দেবাজ্যোতি বসে বসে লিখছে একটা সম্পর্কে, আপনি সেই সম্পর্কে জানেন না, কপি করে লিখেও আপনি শেষ করতে পারবেন না, তখন কি রে বাবা কি লিখতেছি না লিখতেছি কিছুই তো বুঝতেছি না, যতক্ষণ পর্যন্ত মনে করেন না ওই সম্পর্কে আপনার কোনো ধ্যান ধারণা না থাকবে, না হলে কপিও করতে পারবেন না। এটা হচ্ছে ট্রু। দেখি এ কারণে আমরা মানে আপনাদের অভিজ্ঞতা কি বলে, আপনাদের তো নকল উঠিয়ে দিয়েছে, আমি চিন্তা করলাম আপনাদের সরাসরি দেখতে দিয়ে দিই। নকল টকল করার দরকার নেই, কোনো কিছু করার দরকার নেই, যা আছে পুরোপুরি যা হেল্প দরকার করেন, কোনো ব্যাপার নেই। দেখেন পরীক্ষাটা কেমন লাগবে, আশা করি ভালো লাগবে। বলেন স্যার আপনি তাসমিয়া। যে লাস্ট ক্লাস, স্যার লাস্ট ক্লাসে আপনি বলেছিলেন না যে প্রশ্ন উত্তরে হচ্ছে 1 মার্ক করে হচ্ছে 10টা কোশ্চেন থাকবে, এরকমই নাকি? হ্যাঁ এরকমই থাকবে হয়তোবা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। স্যার একটা ঠিক আছে, প্রশ্ন, টোটাল কত মার্কের প্রশ্ন হবে এরকম কিছু একটা যদি বলতেন। 10 মার্কসের, 10 মার্কসের। 10 মার্কস। আচ্ছা আচ্ছা স্যার, এইটা কি হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ ক্লাস টেস্ট, নাকি হচ্ছে যে এইটার মার্কস অথবা হচ্ছে যে অ্যাটেন্ডেন্স অবশ্যই নামে বা আপনারা যারা যদি পরীক্ষা যদি না দেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু এর গড় মার্কসটা অবশ্যই গিয়ে ইয়েতে যুক্ত হবে। তো সিনসিয়ারলি নেওয়াটাও ভালো। আবার বলছি বেশি সিনসিয়ারনেস নিয়ে স্টিপ হয়ে যাবেন সেটাও ঠিক না, স্টিফনেসটাও ক্রিয়েট করাটা ঠিক না। তো সুতরাং আমি বলছি গুরুত্ব যেমন আছে তার সাথে সাথে সিরিয়াসনেস থাকবেন, কিন্তু স্টিপ হয়ে গেলে যেটা হয় কি এটা জড়তা প্রকাশ পায়। দেখবেন যে অনেক সময় দেখবেন অনেকের পরীক্ষা দিতে গেলে পেট খারাপ হয়, অনেকের পরীক্ষা দিতে গেলে খিঁচুনি হয়, মাথা ব্যথা শুরু হয়, অনেক রকম কমপ্লেক্স ক্রিয়েট হয়। এমন যে কমপ্লেক্সের মধ্যে না গিয়ে এনজয় করেন, এনজয় করাটা খুব গুরুত্বপূর্ণ। মার্কসের কথা চিন্তা করেন না কখনো যে মার্কস পাইতে হবে ওটা করতে হবে। আমরা যে ড্রয়িং কখন ভুল করি জানেন? ভুল করি তখন যখন হচ্ছে যে আপনি চিন্তা করেন আজকে গিয়ে ড্রয়িং এমন একটা ড্রয়িং করব পুরো ফাটাই দিব, ওই যে ফাটাইবার চান তখনই কিন্তু কার ওই এই ড্রয়িং আর ফাটে না। আর এটা হচ্ছে জায়গা নিয়ে মারামারি করেন, যদি ভিজুয়াল করে যান যে ডান দিকে সবচেয়ে ভালো, সহজে একটু মোটামুটি থার্ড অ্যাঙ্গেল থেকে দেখা যায়, খুব দ্রুত নামাই দিতে পারবো,
কিন্তু কখনো চিন্তা করেন না যে আজকে আমি সবাই আমার বন্ধু 30 জন বন্ধুই ওরা ওদের জায়গা নিয়ে কারাকারি করে মারামারি করে বসে গেল। আজকে আমি যে জায়গাতেই পাবো আমি মারামারি করব না, কাটাকাটি করব না, কিচ্ছু করব না। যে জায়গা আমার জন্য ওই জায়গাতে বসে ওই ছবিটা আঁকবো। কখনো এরকম করে কিন্তু ভাবেন নাই বা ভাবেন না। যার কারণে দেখবেন ছবিতে একটা স্টিফনেস ক্রিয়েট হয়, প্রাণ ব্যাপারটা পাওয়া যায় না। যেটা থাকে সেটা দেখা যায় যে ও ফাতেমার রগ দেখা যাচ্ছে কিনা, ওই খালার চুলটা ঠিক আছে কিনা, নাকটার মধ্যে নোজপিনটা ভালো হয়েছে কিনা, এগুলাই। কিন্তু অ্যাজ এ খালা তার চেহারা দেখলে সে আনন্দে আছে না দুঃখে আছে, না তার স্টেটমেন্টটাই পাওয়া যায় না, ওই সময়ের স্টেটমেন্টটাই পাওয়া যায় না। এটাই ল্যাকিং। এই জন্য ওটার আর্ট হয়ে দাঁড়ায় না, হয়তো ভালো ওয়ার্ক হয়ে দাঁড়ায়। কারণ আপনারা ব্রিজম্যান দেখেন, হয়তোবা খালার পা ফাটা, খালার পা ফাটা দেওয়া যাবে না, আপনারা তখন কি করেন? ব্রিজম্যানের পা বসাই দেন খালার পায়ের মধ্যে, কারণ ব্রিজম্যান মুখস্থ। এই জন্যই ড্রয়িং ভুল হয়। এই জন্য বললাম যখনই যেটাতে যাবেন স্টিভনেস বা খুব সিরিয়াসনেসের থেকে এনজয় করার চেষ্টা করেন। এনজয় করতে পারলে ভালো। তাহলে দেখবেন এই যে থিওরি ক্লাসগুলো আপনারা বেশিরভাগ আপনাদের ভালো লাগে না এই কারণে আপনারা অনেক সিরিয়াসলি নিয়ে নেন থিওরি ক্লাস। আর একটা বড় ব্যাপার হচ্ছে, আমি আগেই বলেছি যে আমার থিওরি ক্লাস পড়ানো আমি জানি না কতখানি ভালো কি খারাপ করে, বাট আমি যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে নোটের ব্যাপার বা এক কেন্দ্রিক পড়াশোনার ব্যাপারটা আমি উঠাই দিতে চাই। কেন? কারণ ভালো খারাপ মিলিয়ে সবাই কিন্তু আপনারা কি এই জায়গার একটা সম্পদ, একটা চারুকলার আপনার একটা বিশাল সম্পদ। সবারই মাথা আছে, কেউ একটু বেশি খাটায়, কেউ একটু কম খাটায়। এখন যে থিওরি পারে না, বা পারে না বলতে যে থিওরি বোঝে না, বোঝারও কিছু নাই, সে আসলে ধ্যানটা নিতে চায় না, তার কাছে বোর লাগে, তাই সে ইন্টারেস্ট হারিয়ে ফেলে থিওরিতে। এ কারণে ভয়তে আর থিওরিতে যায় না, তখন বলে ও স্যারে কি পড়ে না পড়ে ভালো লাগে না, খালি জ্ঞান 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 জ্ঞান, এত খুব দরকার আছে জ্ঞান জ্ঞান, এত জ্ঞান জ্ঞান হলে লাভটা কি, আমার কি হবে, এইসব কথা বলে। কিন্তু এই মজা করে যদি সে পড়তো তাহলে মনে থাকতো। আর আমার উদ্দেশ্য হচ্ছে মজা করে পড়া, আর একটা উদ্দেশ্য হচ্ছে সবাই মিলে পড়া, মানে একজন আরেকজনকে হেল্প করবে। আর নোট ভিত্তিকে কি হয়, আমি একটা ভালো নোট করেছি 25 পাতার, এটা কাউকে দিব না, কেউ আর জানতে পারবে না, আমি শুধু পরীক্ষার সময় ইয়ে করব। আর পরবর্তীতে যতগুলো জেনারেশন বেরোবে তখন দেখবেন যে সবগুলো জেনারেশনের নোটই দেবাজ্যোতির নোট। দেবাজ্যোতির নামটা একটু বেশি নিচ্ছি, মানে ডোন্ট টেক এ রং ওয়ে, আমি বলছি আর কি, যে আপনারা নোট করলেন, নোট ভিত্তিক পড়াশোনাটা করলেন, পরবর্তী বছরের আপনার জুনিয়র যারা হবে সবাই ওই নোট নিয়েই পড়তেছে, যে স্যারে পড়াইছিল, এই নোট খুব ভালো, উনি খুব ভালো নাম্বার পাইছে, সেজন্য এই সিস্টেমটা উঠাই দিছি, এই সিস্টেমে থাকারই দরকার নেই। যাই হোক, অনেক কথা আচ্ছা বললাম, স্যার। কালকে নেন ভালো, এত হ্যাঁ বেশি দিছি সিরিয়াস স্যার। প্রিপারেশন দরকার নেই। দেখবেন যে মানে কালকের প্রশ্ন পাইলে হয়তো বা দেখবেন আকাশ থেকে পড়ছেন যে এটা আবার কি প্রশ্ন। তবে এতটুকু বলতে পারি, এটা আপনাদের ইমাজিনের বাইরে আর কি, আপনারা এটা ইমাজিন করতে পারতেছেন না। যখন পরীক্ষার প্রশ্নটাও বলা হবে তখনও ইমাজিন করতে পারবেন না, মানে আকাশ থেকেই পড়বেন, এটা কোনো প্রশ্ন হলো? এতটুকু স্যার বলতে পারতেছি। স্যার তাহলে আর ইয়ে করেন না স্যার, তাহলে আমরা কালকের জন্যই ওয়েট করি স্যার। হ্যাঁ সেটাই বলতেছি, কালকের জন্য এক্সপেকটেশনটা wait পুরো করেন। নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ সেটাই, প্রিপারেশন এই জন্য বলতেছে, আমাকে আর বেশি কিছু জিজ্ঞেস করেন না, প্রিপারেশন নষ্ট করার দরকার নাই, যা ভাবে পরীক্ষা দিতে আসলে পরীক্ষাটা ওইভাবে দিয়ে চুপচাপ চলে যাবেন, দেখুন মজা পেয়ে যাবেন, একটা আনন্দ পাবেন। আর একটু বলতে পারি, আচ্ছা ধরেন স্যার। কিছুই হয় না, মানে কিছুই হয় না, তারপর একটা আনন্দ থাকবে, তাহলে এটাও আর বললাম না নাম্বার নিয়ে চিন্তা করার দরকার নেই। এটা ধরেন যে আমি আপনাদের যারা পরীক্ষা দিবে আমি আপনাদের ঠকাবো না, মানে ঠকানোর কিছু নেই যে ও বেশি পেলো ও কম পেলো, কিন্তু জয়েন করাটা খুব দরকার, মানে পরীক্ষাতে জয়েন করা বা এনজয় করাটা খুব গুরুত্বপূর্ণ নাম্বারের থেকেও। ওকে, সবাই ভালো থাকেন।
কালকে তাহলে 3:30টায়। আমি হয়তো আপনাদের সাথে ওকে স্যার। ওই জাস্ট কিছু সময়ের জন্য মিট করলাম, কিন্তু আপনারা আমাকে ওই 5টার মধ্যেই সবকিছু পাঠিয়ে রাখবেন। স্যার ঠিক আছে, একটা প্রশ্ন ছিল ওকে স্যার। স্যার। স্যার আমাদের যে বলেন। এক্সামটা দিব স্যার, তখন কি মানে আপনি কি এসে মানে এরকম মিটিং এ এসে জয়েন করে প্রশ্নটা দিয়ে তারপর চলে যাবেন? হ্যাঁ, আমি মিটে, গুগল মিটে আসবো আর কি। গুগল আচ্ছা মিটে এসে আপনাদের সাথে সবাইকে মানে 3:30 বাজে কালকে যত কিছুই হোক বা হোক, আমি অন্য যেহেতু স্লাইড দেখাতে হবে না, আমি মোবাইল থেকে হলেও যদি মানে তাহলে স্যার লোডশেডিংও গ্রুপ দেখা ওয়াইজ দেয়, আলাদা আলাদা লিংক থাকবে? গ্রুপ ওয়াইজ আলাদা আলাদা লিংক থাকবে হচ্ছে সাবমিট করার জন্য। আপনি যখন অ্যান্সারটা সাবমিট করবেন ওই গ্রুপটাতেই সাবমিট করবেন, বুঝতে পারছেন? জি স্যার। মানে সাবমিট কি অনলি পিডিএফ ফরম্যাটে করতে হবে? স্যার ডিপার্টমেন্টের আপনি সিআররা তাহলে আজকেই গ্রুপটা খুলে ফেলবেন না স্যার? হ্যাঁ, আজকে গ্রুপটা খুলে ফেলবেন। গ্রুপটা খুলে আমাকে অ্যাড করে নেবেন প্রতিটা গ্রুপের সাথে। কয়টা গ্রুপ হবে? 5টা গ্রুপ হবে, তাই তো? জি স্যার। পেন্টিং, প্রিন্ট, সিরামিক্স, ক্রাফট, আর হচ্ছে কি, স্যার আর কোনটা স্কাল্পচার। বাদ গেল? ও, স্কাল্পচারটা। এই 5টা ডিপার্টমেন্ট আলাদা আলাদা ডিপার্টমেন্ট করবেন। করার পরে যারা আসবেন না বা যারা জানেন না, রিকোয়েস্ট করব যে তাদের যারা জানছেন না বা হয়তো বা আজকে উপস্থিত নেই তাদেরকে একটু জানিয়ে দিবেন। তারা যদি পরীক্ষা না দেয় বা এক্সাম না দেয়, আমাকে ক্লেম করার কিছু নাই। আমি আপনাদের কোনোভাবে হেল্প করতে পারবো না, মানে পরবর্তীতে কোনোভাবে হেল্প করতে পারবো না। পরবর্তীতে হেল্প করতে পারবো না বলতে সিস্টেমটা এরকম করে করতে পারবো না যে স্যার আমি তো দেইনি, পরবর্তীতে যদি দিতেন তাহলে পরবর্তী না, এই মুহূর্ত আর পরবর্তী মুহূর্তে একরকম হবে না, এটাই বলবো আর কি। এই মুহূর্তটা এই মুহূর্তের জন্যই ঠিক আছে। পরবর্তীতে দিবেন মানে কি সে সবকিছু জেনে তারপরে দিবেন, এমন তো ব্যাপার নেই। আর আপনার জন্য আমি আরেকটা প্রশ্ন করতে পারবো না, ঠিক আছে? যাই হোক, সবাই ভালো থাকেন, নমস্কার কালকে স্যার। দেখ। আচ্ছা স্যার, নমস্কার স্যার। হুম, আসসালামু স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম স্যার। নমস্কার স্যার।